Is Rifat the story? আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত। প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে। আজকে শুনবেন গালি বাবরারের লেখা উর্বা গল্পের ফুল এপিসোড। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। বাড়ি থেকে ফোন এসেছে আম্মুর। ছোট বোন হুমায়রা নাকি খুব অসুস্থ, কিছু টাকা থাকলে দিতে পারবো কিনা সেটা জানতে চাই। হুমায়রাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এটা শুনে আমি সাথে সাথে এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে বাড়িতে পাঠিয়ে দিলাম, আর আমিও বাড়িতে রওনা হলাম। আমার আদরের বোনটা অসুস্থ, আর আমি ওর পাশে না থেকে পারি? আম্মু একা বোনের খেয়াল রাখতে পারবে না। কয়েকটা টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালাই, আর সামান্য কিছু টাকা আম্মুকে দিই। মোটামুটি ভালোই চলে যায় দিনগুলো। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি রিজবি, পড়ালেখার খাতিরে ঢাকায় থাকি। আমার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে। বাবা যখন মারা যায় তখন আমার বয়স 8 বছর। ছোট বোনটা তখন অনেক ছোট। মা ছিল স্কুল শিক্ষিকা, অনেক কষ্ট করে আমাদের ভাই বোনকে বড় করে তুলেছে। আমি এবার ফিলোসফিতে মাস্টার্স করছি, আর আমার বোন হুমায়রা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। একদিন আমার খোকা বড় হবে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, বড় চাকরি করবে, আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। এটা আমার আম্মুর স্বপ্ন। রাত তখন 9টা বাজে। হবিগঞ্জের বাসে উঠে বসলাম। পুরো বাস কানায় কানায় পরিপূর্ণ। একদম পিছনে গিয়ে একটা সিট পেলাম, পাশে আরেকটা সিট খালি। হয়তো আর কেউ আসবে না, তাই পা ছাড়িয়ে চিত হয়ে বসে পড়লাম 2 সিট দখল করে। বাস চলতে শুরু করলো। আমার অভ্যাস ছিল আমি বাসে জার্নি করে ঘুম আসবই, তাই কখন যে চোখ লেগে গিয়েছে বলতে পারি না। আমি একটা পুরাতন খ্রিস্টানদের কবরস্থানে দাঁড়িয়ে আছি। চারিদিকে শুধু খ্রিস্টানদের সেই ধর্মীয় ক্রসগুলো দাঁড়িয়ে আছে। আমি দিশেহারা হয়ে দৌড়াতে লাগলাম। আমি কোথায় চলে আসলাম? এমন জায়গা তো আমি কখনো দেখিনি। হঠাৎ একটা পাথরের সাথে উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম। আবার উঠে দাঁড়ালাম। ঠিক তখনই একটা কালো হাত আমার পা চেপে ধরলো। আমি টানা হিসরা করতে লাগলাম তার থেকে নিজেকে ছাড়ানোর জন্য। অন্য পা দিয়ে কয়েকটা লাথিও দিলাম ওই হাতে, কিন্তু কিছুতেই সে পা ছাড়ছে না। ধীরে ধীরে পায়ে খুব ব্যথা অনুভব করতে লাগলাম। আমি কুকড়ে উঠলাম ব্যথা এবং ধরফর করে উঠে গেলাম। এটা তাহলে স্বপ্ন ছিল? যাক, দেহে যেন প্রাণ ফিরে পেলাম। হঠাৎ পাশের খালি সিটে চোখ পড়তেই দেখলাম একটা সুন্দরী মেয়ে বসে আছে চোখ বন্ধ করে। ভাবলাম স্বর্গে চলে এলাম নাকি মরার পর। মেয়েটা একদম আকাশ থেকে নেমে আসা হুড়পড়ির মতো দেখতে, মনে হচ্ছে টোকা দিলে রক্ত বের হয়ে যাবে। এত সুন্দর মানুষ হয় নাকি? কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে কখন বাসে উঠল। বাস তো পথে থামেনি, যাত্রী ওঠানোর কথাও না। তাহলে সে কি পেতনি বা মেয়ে পিশাচ নাকি? চেক করতে হবে। শুনেছি এদের নাকি পা উল্টো থাকে। তাই ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে তার পায়ের দিকে লক্ষ্য করলাম। পা তো ঠিকই আছে, তার মানে সে মানুষ না। তবুও মনে সন্দেহ কাটছে না। তাকে একবার স্পর্শ করে দেখা যাক। জিন ভূতে শরীর অনেক ঠান্ডা হয় শুনেছি। সে এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে। তার গালের দিকে আস্তে আস্তে হাত নিলাম স্পর্শ করার জন্য। আশ্চর্য ব্যাপার, আমার হাত কাঁপছে কেন? হঠাৎ মেয়েটা আমার হাত খপ করে ধরে ফেললো। আমি ভয় পেয়ে গেলাম একটু। মেয়েটা যদি চিৎকার করে এবং বলে যে আমি তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিলাম, তাহলে এই বাসে সবাই আমাকে গণধোলাই দিবে। মেয়েটা আমাকে অবাক করে দিয়ে চোখ বন্ধ করেই বলল, স্বপ্নটা কেমন ছিল রিজবি? একটুর জন্য বেঁচে ফিরে এলে? আমি চিৎকার টান মেরে তার হাত থেকে আমার নিজের হাত ছড়িয়ে নিয়ে বললাম, আপনি কে? আমার নাম কিভাবে জানেন? আর আমার স্বপ্ন সম্পর্কে আপনি কিভাবে জানলেন? মেয়েটা এবার চোখ খুলে আমার দিকে তাকালো এবং একটা হাসি দিল এবং বলল, নাম জানা কোনো বিষয় হলো নাকি? আর স্বপ্ন, এটা তো আমি দেখিয়েছি তোমাকে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। খেয়াল করলাম মেয়েটা চোখ রক্ত লাল। 1 মাস না ঘুমালে যেমন হয় ঠিক তেমন লাল হয়ে আছে। মনে হচ্ছে যেন চোখ থেকে এই বুঝি টপ করে রক্তের ফোঁটা পড়বে। আমি বুঝলাম সে সাধারণ কোনো মেয়ে না। আমার আম্মু সবসময় বলতো, যদি কখনো আচমকা অন্য জগতের কারোর সাথে দেখা হয়ে যায়, তাহলে যতটা পারবি নিজেকে শান্ত রাখবি। তাকে বুঝতে দেওয়া যাবে না তুই ভয় পেয়েছিস।
কারণ তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো তোদের ভয়। তাই নিজেকে শান্ত রাখলাম। ভয় খুব পাচ্ছি, কিন্তু সেটা তাকে বুঝতে দেওয়া যাবে না। মেয়েটা এখনো তার লাল চক্ষু বের করে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে বসলাম। আমি তখন ওই মেয়েকে উদ্দেশ্য করে বললাম, এই জন্যই গুরুজনেরা বলে অতিমাত্রায় গঞ্জিকা সেবন করা উচিত না, তাহলে চক্ষু তার সাক্ষী হয়ে যায়। এত সুন্দরী দেখতে আপনি, এসব খেয়ে চক্ষু লাল করার দরকার কি? মেয়েটা একটু অবাক হলো আমার কথা শুনে। সে প্রস্তুত ছিল না এমন কথা শোনার জন্য। তাই সে হাসি দিয়েই বলল, আমি তোমার উপকার করতে এসেছি রিজভি, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। এবার আমি একটু সাহস পেলাম। তার মানে সে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তবুও সাবধানে থাকতে হবে, এদের বিশ্বাস নেই। আমি বললাম, তাহলে বলেন আপনি কে, আমার কাছে কি চান? মেয়েটি তখন বলল, আমার নাম উর্বা, আমি আল হিলান জিন জাতির মেয়ে। আল হিলান জিনদের কাজ হচ্ছে যেসব লাশে ঠিক মতো জানাজা হয় না সেসব লাশের মাংস খাওয়া এবং তাদের হাড়গুলো নিয়ে আমাদের সর্দারকে উপহার দেওয়া। এতটুকু বলে মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিল। খেয়াল করলাম তার মুখে কোনো জিহ্বা নেই, দাঁতগুলো কালো মিচমিচে। সত্যি এবার অনেক ভয় পেয়ে গেলাম। মৃত মানুষের মাংস খাওয়া, কি ভয়ঙ্কর কথা! ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল, শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। আমি একটু শব্দ করেই বললাম, এই ভাই, কেউ আছেন? আমাকে বাঁচান। কিন্তু কেউ সাড়া দিল না। আমি মাথা উঠিয়ে দেখলাম বাসে সবাই গভীর ঘুমে নিমজ্জিত। ভাবলাম ড্রাইভার আর কন্ট্রাক্টর তো অবশ্যই জেগে আছে, বাস তো পুরো গতিতে ছুটছে। আমি চিৎকার করে ডাকলাম, এই কন্ট্রাক্টর ভাই, আমাকে সাহায্য করেন। কিন্তু কেউ আসছে না আমার দিকে। মেয়েটা হঠাৎ বলে উঠল, শুধু শুধু নিজেকে ক্লান্ত করো না রিজভি, এখানে কেউ তোমার আর আমার কথা শুনতে পাবে না। আমি হাল ছেড়ে দিয়ে বসে রইলাম। মেয়েটাও আর কোনো কথা বলল না। এমন একজন পাশে বসে আছে, তাই বসেও শান্তি পাচ্ছিলাম না। কি চায় মেয়েটা আমার কাছে? এর আগে 3 বার এসব জিনভূতের খপ্পরে পড়েছিলাম। প্রতিবারই সাহসের সাথে বেরিয়ে এসেছি সেখান থেকে, কিন্তু এবার একটু অন্যরকম লাগছে। খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, সেটা আজ করতে পারছিলাম একটু। আমি বললাম, আচ্ছা আপনার নাম তো উর্বা, তাই না? মেয়েটা কিছু বলল না। আমি আবার বললাম, আপনি আমার কাছে কি চান সত্যি করে বলেন তো, কেন এসেছেন আমার কাছে? আমার বোনটা অসুস্থ, তাই অনেক চিন্তায় আছি এমনিতে। এর মধ্যে আপনি কোথা থেকে এসে আমাকে ভয় দেখাচ্ছেন? এবার মেয়েটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, হুমায়রা অসুস্থ না, তাকে অসুস্থ বানানো হয়েছে। এই বলে মেয়েটা উঠে চলে যাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি তাকে ডাক দিলাম, উর্বা কোথায় যাচ্ছেন? হুমায়রাকে অসুস্থ বানানো হয়েছে মানে কি বললেন এটা আপনি? কিন্তু সে আমার কথার কোনো জবাব দিল না। চলন্ত বাস থেকে নেমে গেল। আমিও উঠে কি মনে করে যেন তার পিছু পিছু যেতে চাইলাম, কিন্তু পায়ে খুব ব্যথার কারণে আবার বাসে বসে পড়লাম। মোবাইল বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে পায়ের দিকে মারতে আমি আটকে উঠলাম। স্বপ্নে যেখানে আমার পায়ে ধরেছিল ওই হাতটা, সেখানে হাতের দাগ বসে কালো হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? এটা তো স্বপ্ন ছিল, তাহলে বাস্তবে এই দাগ কিভাবে আসলো? কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। কি হচ্ছে এসব? হঠাৎ বাসটা কষে ব্রেক করলো। সব যাত্রীরা ধরফর করে উঠে বসলো এবং ড্রাইভারকে ধমকাতে লাগলো, এভাবে কেউ ব্রেক করে? ড্রাইভার বলল, সবাই শান্ত হন আপনারা। বাসের সামনেই হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে দাঁড়ালো, তাই আমি ব্রেক করতে বাধ্য হয়েছি। আমার মনে হয় সে বাসের নিচে চাপা পড়েছে। এরপর ড্রাইভার সহ কয়েকজন বাস থেকে নামলো। আমি তো জানি কিছু হচ্ছে এখানে, তাই কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। যা দেখার তারাই দেখুক, আমার যা দেখার তা আমি দেখে ফেলেছি। একটু পর সবাই ফিরে আসলো, কেউ নাকি নেই। ড্রাইভারকে সবাই ধমকাতে লাগলো, কিন্তু ড্রাইভারের এক কথা, সে স্পষ্ট দেখেছে একটা মেয়ে বাসের সামনে এসে দাঁড়িয়েছে। তর্কাতর্কি শেষে আবার বাস চলতে শুরু করলো। আমি বাইরে তাকিয়ে আছি আর ভাবছি, উর্বা নামের মেয়েটা আসলে কে ছিল? হুমায়রাকে নিয়ে কি বলছিল সে? তাহলে কি আমরা বিপদে আছি? ভাবতে ভাবতে হঠাৎ একটা শব্দ আসলো। একটা মেয়ে কণ্ঠ ফিসফিস করে অস্পষ্টভাবে কিছু বলছে। আমি চারিদিকে তাকালাম, তেমন কাউকেই দেখতে পারছি না। কানে 2 বার থাপ্পড় দিলাম। এবার একটু স্পষ্ট শুনতে পেলাম কেউ বলছে, তুমি চাইলে তোমার বোনকে বাঁচাতে পারো রিজভি। এই কথাটা শুনে আমি আর শান্ত থাকতে পারলাম না। চিৎকার করে বললাম, কি হয়েছে আমার বোনের? কে বললো এই কথাটা? দেখলাম বাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। চিৎকার শুনে আমি সরি বলে নিজে ছিটে গিয়ে বসলাম। তাড়াতাড়ি করে আম্মুকে ফোন দিলাম হুমায়রা ঠিক আছে কিনা জানতে, কিন্তু কয়েকবার ফোন দিলেও রিসিভ করলো না আম্মু। যেমন রাগ হচ্ছে তেমন চিন্তাও বেড়ে যাচ্ছে। তাহলে কি সত্যি হুমায়রা? না না না, এসব কি ভাবছি আমি? আমার বোনের কিছু হয়নি, এগুলো সবই আমার হ্যালোসিনেশন।
রাত তখন 3টার দিকে বাস হবিগঞ্জে গিয়ে থামলো। আমি তাড়াতাড়ি নেমে আশেপাশে চোখ বুলালাম। সব দোকানপাট বন্ধ, কেউ নেই আশেপাশে। রাস্তায় কয়েকটা কুকুর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন আমাকে কিছু বলতে চায়। ব্যাগ থেকে বিস্কুট বের করে কুকুরগুলো সামনে দিতেই তারা বিস্কুট না খেয়ে আমার সামনে 2 পা উঠিয়ে মিনতি স্বরে ঘেউ ঘেউ করে কিছু বলতে লাগলো। তারপর বিস্কুট মুখে নিয়ে দৌড়ে চলে গেল। সবকিছু কেমন যেন অদ্ভুত আর ভয়ঙ্কর মনে হচ্ছে। এত রাতে রিক্সা পাবো কিনা জানি না, কিন্তু আমার যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে রিক্সা করে গেলে বেশিক্ষণ লাগে না আমার বাসায় যেতে। রিক্সা যেহেতু নেই তাই জোরে হাঁটা দিলাম বাড়ির দিকে। হঠাৎ একটা রিক্সা এসে থামলো আমার সামনে। তার মুখটা মাফলার দিয়ে ঢাকা। এসে বলল, মামা চলেন, আপনাকে নামিয়ে দিই বাসায়। আমিও কিছু না ভেবে উঠে বসলাম রিক্সাতে। আমি তাকে জিজ্ঞেস করলাম, মামা এত রাতে রিক্সা নিয়ে বের হয়েছেন কেন? এখন তো শহরের সবাই ঘুম। রিক্সাওয়ালা তখন বলল, মামা কি আর করার বলেন, দিনের বেলা তো রোদ থাকে, আমি রোদ একদম সহ্য করতে পারি না, তাই রাতেই রিক্সা চালাই। আর রাতের যাত্রীগুলো অনেক স্পেশাল হয়। আমার কাছে তার কথাগুলো একটু অদ্ভুত লাগলো, তাই আর কোনো কথা বাড়ালাম না। শুধু বললাম, মামা একটু তাড়াতাড়ি যান। রিক্সাওয়ালা বলল, এখন আর তাড়াহুড়ো করে কি হবে মামা, যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার বোনকে বাঁচাতে পারতেন। আমি যেন কারেন্টের মতো শক খেলাম তার কথা শুনে। কি বললেন আপনি? এই বলে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেলাম। অবাক করা বিষয় হলো রিক্সা আর থামলো না, সে দ্রুত গতিতে রিক্সা চালিয়ে চলে গেল। আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি বোকা বনে গিয়ে। হঠাৎ একটা মেয়ে কণ্ঠের হাসি ভেসে আসলো। পাশে তাকাতেই দেখি উর্বা দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তেড়ে গিয়ে বললাম, আপনাকে দেখার পরই সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে আমার সাথে। কি করতে চাইছেন আপনি? জিনজাতি বলে কি যা ইচ্ছে তাই করবেন আমাদের সাথে? উর্বা বলল, আরে এভাবে কথা বলছো কেন? একটা মেয়ের সাথে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলতে হয়, সে জিন হোক বা মানুষ। রিজভি তখন বলল, না আমি মেয়েদের সাথে ভদ্রভাবে কথা বলি না। ভদ্রভাবে কথা বললে মেয়েরা পটে যায়, তারপর তাদের বিয়ে করতে হয়। আর এত ছোট বয়সে আমি বাবা হতে চাই না। উর্বা হাসতে হাসতে বলল, ফালতু কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। তুমি কি জানো কার রিক্সায় উঠেছিলে? সে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? আমি না আসলে তোমার আজকে বাসায় ফেরা হতো না। আমি বললাম, তাই নাকি? আপনি আমাকে কেন বাঁচাচ্ছেন? কে আপনি? আর কি হচ্ছে আমার সাথে? আমার বোনেরই বা কি হয়েছে? সব প্রশ্নের উত্তর দেন আমাকে। উর্বা বলল, সব জানতে পারবে আস্তে আস্তে। আমি এত তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছি না। এখন তুমি যাও, হুমায়রা তোমার অপেক্ষা করছে। এই বলে উর্বা ধোঁয়ার মতো উড়ে গেল। কি সব হচ্ছে আমার সাথে? এই প্রথম কাউকে এভাবে চোখের সামনে উধাও হতে দেখতে পেলাম। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা বাসার দিকে দৌড় দিলাম। যাই হয়ে যাক, আমি দৌড় থামাবো না। প্রায় 10 মিনিট দৌড়ানোর পর বাসার কাছাকাছি আসতেই দেখতে পেলাম আমাদের পারিবারিক কবরস্থানের বাইরে গোটা 5 মানুষ দাঁড়িয়ে আছে। তাদের সবার হাতে হেরিকেন জ্বালানো। একটু কাছাকাছি যেতেই লক্ষ্য করলাম একটা লাশের খাটিয়া তাদের সামনে রাখা। খাটিয়াতে সাদা কাফনে মোড়ানো একটা লাশ। আমার ভিতরটা চাপ দিয়ে উঠল। এটা হুমায়রা না তো? না, তাহলে আম্মু কোথায়? আমি দৌড় থামিয়ে ধীরে ধীরে সেখানে গেলাম। ওই লোকগুলোকে আগে কখনো দেখিনি আমি। তারা কারা? আর এই লাশটাই বা কার? আমি জিজ্ঞেস করলাম, ওই কারা আপনারা? এখানে কি করছেন? কিন্তু কোনো জবাব এলো না। আমি আরেকটু এগিয়ে গেলাম। এবার কানে এলো তারা সবাই গুনগুন করে কি যেন মন্ত্র পড়ছে। এবার একটু ভয় লাগতে লাগলো আমার। এখান থেকে আম্মুকে ডাক দিলেও শুনবে না আম্মু, কারণ আমাদের ঘরটা কবরস্থান থেকে একটু ভিতরে। তাই ভাবলাম আবার দৌড় দিব এখান থেকে। এক দৌড়ে বাসায় চলে যাব, কিন্তু তাদের সামনে রাখা ওই লাশটার উপর থেকে যেন আমার চোখ সরছেই না। অদ্ভুত একটা টানে লাশটা আমার কাছে ডাকছে। হঠাৎ দমকা একটা বাতাস এসে লাশের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিল। তার মুখটা দেখে আমার চোখ যেন বড় বড় হয়ে গেল। এটা তো উর্বার লাশ। উর্বা তো বলেছিল সে জিন জাতির একজন, তাহলে তার লাশ এখানে কি করে? এসব ভাবছি, হঠাৎই ওই লোকগুলো মন্ত্র পড়া থামিয়ে আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি তাদের! আমার কলিজা শুকিয়ে গেল তাদের চাহনিতে। এখন যে দৌড়ে পালাবো সেই শক্তিও নেই। মূর্তির মতো দাঁড়িয়ে আছি। ওই লোকগুলোর হাতে থাকা হেরিকেন পাশে রেখে লাশের খাটিয়ার চারপাশে হাঁটু গেড়ে বসলো এবং হাত বের করে সামনে রাখলো। আমি দেখলাম তাদের হাতের নখগুলো লম্বা আর চোখা খুব ধারালো। তারপর আমার দিকে তাকিয়ে
ভয়ঙ্কর একটা হাসি দিয়ে সবাই মিলে উর্বার লাশটা খাবলে খাবলে খেতে লাগলো। হিংস্র পশুর মতো একটা দেহকে মুহূর্তের মধ্যেই ক্ষত বিক্ষত করে ফেললো। মুখে তাদের রক্ত চকচক করছে। এই দৃশ্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। হাত পা কাঁপিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালাম। যখন হুঁশ আসলো তখন আমি অন্ধকার একটা জায়গায় শুয়ে আছি। মাথাটা খুব ব্যথা করছে। উঠে বসতে চাইলাম কিন্তু শক্তি পাচ্ছি না। হাত দিয়ে চারপাশে ছুঁয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি। চারপাশে তো কাদামাটির দেয়াল মনে হচ্ছে। আরে এটা তো কবরের মতো লাগছে। তার মানে কি আমি কবরে শুয়ে আছি? পাশে হাত পড়তেই একটা মানুষ আকৃতির কিছুর সাথে স্পর্শ পেলাম। আরে এটা তো একটা লাশ। আমি লাশের সাথে কি করছি? পুরো শক্তি দিয়ে চিৎকার করলাম, কেউ আছেন? আমাকে এখান থেকে বের করেন। কিন্তু আমার চিৎকার যেন আমি শুনতে পাচ্ছি না। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। পকেটে হাত দিয়ে দেখলাম মোবাইলটা এখনো আমার সাথে আছে। তাড়াতাড়ি মোবাইলটা বের করে দেখলাম সিগন্যাল নেই এখানে। ফ্ল্যাশ জ্বালিয়ে পাশে মুড়তেই দেখলাম উর্বার সেই ক্ষত বিক্ষত দেহটা আমার পাশে পড়ে আছে। আমি চমকে গিয়ে পিছনে সরে গেলাম। আশেপাশে ফ্ল্যাশ লাইট মেরে বুঝতে পারলাম কবরটা কাদামাটিতে ভরপুর। আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। এ কোথায় এসে ফেসে গেলাম আমি? এখান থেকে কিভাবে বের হব? এবার ভয়ের চেয়ে বেশি রাগ হচ্ছে। কেন হচ্ছে এগুলো আমার সাথে হঠাৎ করে? একবার এখান থেকে বের হতে পারলে যেই করুক এগুলো, তাকে আমি ছাড়বো না। কবরের এক কোণে বসে উর্বার ক্ষত বিক্ষত দেহটার দিকে তাকিয়ে রেগে গড় গড় করছি। আমার রাগ যেন ভয়কে কাটিয়ে দিয়েছে। এখন আমি সকল ভয়ের ঊর্ধ্বে। হঠাৎ সামনে থাকা দেহটা নড়াচড়া করে উঠল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি, দেখি তোরা কি করতে পারিস। আচমকা উর্বার দেহটা এক টানে উঠে বসে পড়লো। আমি কিছু না ভেবেই সাথে সাথে তার মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিলাম। দেহটা আবার মাটিতে লুটিয়ে পড়ল। হঠাৎ মনে হলো কবরের উপরে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। প্রায় 4-5 জনের পায়ের শব্দ। তারা এদিক থেকে ওদিকে পায়চারি করছে। আমি জোরে চিৎকার করলাম, তোরা যেই হোস না কেন আমি তোদের ছাড়বো না। এবার বুঝবি কার সাথে তোরা পাঙ্গা নিচ্ছিস। এই কথা বলার সাথে সাথে কবরের উপরের মাটিগুলো সরে গেল। একটা সাদা আলো এসে চোখে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর চোখ খুলে উপরের দিকে তাকাতেই দেখি সেই লোকগুলো মাথা ঝুঁকিয়ে কবরের দিকে তাকিয়ে আছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কারা আপনারা? আমার সাথে এগুলো কেন করছেন? লোকগুলো এবারও কিছু বলল না। অদ্ভুত একটা হাসি দিয়ে উপর থেকে মাটি ফেলতে লাগলো। বুঝতে পারলাম তারা আমাকে জীবিত কবর দিতে চাইছে। আমি তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করলাম সেখান থেকে, কিন্তু পা পিছলে আবার পড়ে গেলাম। এবার আর উঠে দাঁড়াতে পারলাম না। মাটিতে আমার দেহ চাপা পড়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম বের হওয়ার জন্য, কিন্তু আমি ব্যর্থ। মাটির চাপাতে আমার মুখ ঢেকে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আমি মারা যাচ্ছি আস্তে আস্তে। হাত পা ছেড়ে দিলাম পুরো। তখনই আম্মুর ডাকে ধরফর করে উঠে বসলাম। দেখলাম আম্মু আমার মাথার কাছে বসে আছে। আরে আমি তো আমার ঘরে। তাহলে এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম আমি? কিন্তু স্বপ্ন এত বাস্তব হয় কি করে? তখনই নিজের দিকে লক্ষ্য করে দেখলাম আমার সারা শরীরে কাদামাটি লেগে আছে। জামা কাপড় সম্পূর্ণ কাদামাটিতে ভরা। আমার সারা শরীরে কাদামাটি দেখে আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, এগুলো কি আম্মু? আমি এখানে এলাম কি করে? খেয়াল করলাম কারেন্ট নেই ঘরে, তাই রুমের এক কোণে একটা মোমবাতি নিভু নিভু করে জ্বলছে। আম্মু বলল, তোকে কবরস্থানের কাছে পড়ে থাকতে দেখে তোর চাচা এইমাত্র ঘরে দিয়ে গেল। আমি তোর নাম ধরে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলি। কি হয়েছিল তোর? ওখানে পড়েছিলি কেন? আর শরীরে এসব ময়লাই বা লাগলো কিভাবে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি যদি কবরস্থানের কাছে পড়ে থাকি তাহলে এতক্ষণ আমার সাথে কি হয়ে গেল? ধরে নিলাম এটা স্বপ্ন ছিল। তাহলে শরীরে এই যে কাদামাটি কোথা থেকে আসলো? সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আম্মু আমাকে চুপ থাকতে দেখে আবারও জিজ্ঞেস করলো, কি রে রিজভি, কি হয়েছে বলবি তো? এভাবে চুপ করে বসে আছিস কেন? আর তুই হঠাৎ করে এই না জানিয়ে বাড়িতে আসলি কেন? আগে তো কখনো না জানিয়ে আসিসনি। আম্মুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি অবাক হয়ে বললাম, না জানিয়ে মানে? তুমি না ফোন করে বললে হুমায়রা অসুস্থ, তাই আমি টাকা পাঠিয়ে বললাম আমিও আসছি বাড়িতে। আম্মু আমাকে অবাক করে দিয়ে বলল, কি করছ এগুলো? আমি তোকে কখন ফোন করলাম? হুমায়রা তো অসুস্থ হওয়ার প্রশ্নই আসে না। আর 2 দিন ধরে কারেন্ট নেই ঝড় তুফানের কারণে। ফোনে তো গতকাল রাত থেকে চার্জ নেই। তাহলে তোকে ফোন করব কিভাবে? পাগল হয়েছিস নাকি তুই? এই বলে আম্মু তার ফোনটা বের করে আমার দিকে দিয়ে বলল, দেখ সেই কাল থেকে চার্জ নেই ফোনে।
কল দিব কিভাবে তোকে? আমি দেখলাম সত্যি ফোন অফ। হঠাৎ আমার মনে পড়লো আমি বাসে থাকতে আম্মুর ফোনে কল দিয়েছিলাম, তখন তো ফোনে রিং হচ্ছিল। আমি তাড়াতাড়ি আমার ফোনটা বের করে আবার আম্মুর ফোনে ফোন দিলাম। আমাকে অবাক করে দিয়ে এবারও রিং হচ্ছে, কিন্তু আম্মুর ফোন তো আমার হাতেই বন্ধ অবস্থায় পড়ে আছে, তাহলে রিং হচ্ছে কিভাবে? আমি আম্মুর কানে ফোনটা দিয়ে বললাম, দেখো রিং হচ্ছে তোমার নাম্বারে। আম্মু বেশ অবাক হলো, কিন্তু তেমন কোনো রেসপন্স করলো না। আমি বললাম, এটা কিভাবে সম্ভব আম্মু? আম্মু একটু আনমনে হয়ে বলল, এই দুনিয়াটা রহস্যেই ঘেরা রিজবি, এখানে সবকিছুই সম্ভব। রহস্যের দুনিয়ায় যে নিজেকে পেঁচিয়ে নেয় সে আর কখনো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তাই দুনিয়ার মহামায়ায় নিজেকে জড়াতে নেই। আমরা খালি চোখে যা দেখি তা বেশিরভাগ সময়ই সত্যি হয় না। এই যে দেখ না, হয়তো আমিও সত্যি না। একদমে কথাগুলো বলে আম্মু আমার পাশ থেকে উঠে সোজা রুম থেকে বের হয়ে গেল। আমি চোখ বড় বড় করে আম্মু চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি বলে গেল আম্মু? আমি ডাকলাম, আম্মু কোথায় যাচ্ছ? হুমায়রা কোথায়? কিন্তু ওদিক থেকে আম্মুর কোনো আর সারা শব্দ পেলাম না। আমি বিছানা থেকে নেমে রুমের বাইরে যেতে যাব, ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। ফোন বের করে ফোনের স্ক্রিনে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আম্মু কল দিয়েছে। আমি একটু ভেবে কাঁপা কাঁপা হয়ে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে আম্মু ঘুম ঘুম কণ্ঠে বলল, কিরে রিজবি, এত রাতে কল দিছস? কিছু হয়েছে নাকি? ঘুমিয়েছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমার রেসপন্স না দেখে আম্মু হ্যালো হ্যালো করেই যাচ্ছে ওপাশ থেকে। আমি কোনো মতে বললাম, আম্মু একটু আমার রুমে আসো তো। আম্মু বলল, তোর রুমে যাব মানে? তুই কোথায় সত্যি করে বল। আমি বললাম, আম্মু আমি আমার রুমে আছি। কথা না বাড়িয়ে আসতে বললাম, আসো দ্রুত। আম্মু কল কেটে দিল। আমি অপেক্ষা করতে লাগলাম। কয়েক সেকেন্ডের মধ্যে আম্মু তাড়াহুড়ো করে আমার রুমে চলে আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো শকড হয়ে গেল আম্মু। আম্মু বলল, রিজবি এই কি অবস্থা তোর? কোথা থেকে আসলি তুই? তোর শরীরে এত ময়লা কেন? আর আমাকে না জানিয়ে কখন আসলি তুই? এটা যদি আম্মু হয় তাহলে একটু আগে যে আমার পাশে বসেছিল সে কে ছিল? এখন তো কাউকে বিশ্বাস হচ্ছে না। আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, তুমি কি সত্যি আমার আম্মু নাকি অন্য কিছু? আম্মু রাগ করে এগিয়ে এসে আমার গালে একটা জোরে থাপ্পড় দিয়ে বলল, রাত বেড়াতে সব কি কথা? নেশা টেশা করেছিস নাকি? আর তুই হঠাৎ করে বাড়িতেই বা কেন আসলি? দরজা তো ভিতর থেকেই লাগানো ছিল, তোকে দরজাই বা খুলে দিল কে? এবার আমি নিশ্চিত হলাম এটা আম্মু। আমি আম্মুকে ধরে বললাম, আম্মু এখন এত কিছু বলার সময় নেই, অদ্ভুত কিছু একটা হচ্ছে আমাদের সাথে। আচ্ছা আম্মু, হুমায়রা কোথায়? ও ঠিক আছে তো? আম্মু বলল, হুমায়রা তো ওর রুমে ঘুমাচ্ছে। কি হয়েছে বলবি আমাকে? তোকে দেখে মনে হচ্ছে তুই কবর থেকে উঠে আসলি। আমি একটু ভয় পেয়ে বললাম, আম্মু আমি কবরের চেয়েও ভয়ানক একটা জায়গা থেকে উঠে এসেছি। তাহলে শুনো কি হয়েছিল। আম্মুকে সবকিছু বললাম এখন পর্যন্ত যা যা হয়েছে। আম্মু সব শুনে খুব ভয় পেয়ে গেল এবং বলল, এখনই হুমায়রাকে দেখতে হবে সে ঠিক আছে কিনা। এই বলে আম্মু হুমায়রার রুমের দিকে যেতে লাগলো। আমি একটু অবাক হলাম এই ভেবে যে আম্মু এসব কথা শোনার সাথে সাথে বিশ্বাস করে নিল এবং একবারও জিজ্ঞেস করলো না এসব কেন হচ্ছে। মনে হচ্ছে সে জানতো এমন কিছু হবে। আমি আর কিছু না বলে আম্মুর পিছনে গেলাম। আমরা হুমায়রার রুমের সামনে যেতেই থমকে দাঁড়িয়ে গেলাম। রুমের ভেতর থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছে, কিন্তু এটা তো পুরুষের কণ্ঠ। হুমায়রার রুমে পুরুষ আসলো কোথা থেকে? আমি আম্মুকে ক্রস করে দরজা হালকা ধাক্কা দিয়ে রুমের ভেতরে উকি মারলাম। দেখলাম খাটের ওপাশে দুইজন মানুষ সামনাসামনি বসে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার মুখে কালো কাপড় দিয়ে ঢাকা, যেমনটা ফাঁসির আসামিদের করা হয়। এটা কি তাহলে আমার বোন হুমায়রা? আর ছেলেটা খুবই রোগা পাতলা মনে হচ্ছে। এক হাত উঁচু করে কি যেন বলে যাচ্ছে ফিসফিস করে। মেয়েটা একটু পর পর মাথা ঝাঁকি দিচ্ছে। আম্মু পেছন থেকে বলল, কি রে কি হয়েছে? হুমায়রার রুমে ফিসফিস করছে কে? কিছু দেখতে পেলি? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আম্মু, কেউ একজন আছে হুমায়রার সাথে, কিন্তু মেয়েটা হুমায়রা নাকি সেটা বুঝতে পারছি না। এই দেখো কালো কাপড় দিয়ে ঢাকা তার চেহারাটা। এই বলে আবার রুমের ভেতরে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। আরে এই মাত্রই তো ছিল, খাটে কেউ নেই এখন। আমি আর আম্মু তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করলাম। হুমায়রাও নেই কোথাও। আম্মু কান্না করে দিল হুমায়রার নাম উচ্চারণ করে। আমি রুমের আনাচে কানাচে খুঁজতে লাগলাম। স্পষ্ট দেখেছি খাটের উপরে দুইজন ছিল। মুহূর্তের মাঝেই তারা কোথায় অদৃশ্য হয়ে গেল। জানালার পর্দা টান দিয়ে কপাট খুলে দিয়ে বাইরে তাকালাম। হুমায়রা রুম থেকে জানালা দিয়ে তাকালে আমাদের পারিবারিক কবরস্থানটা স্পষ্ট দেখা যায়।
জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখ পড়ল হুমায়রা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে কোথাও। কবরস্থান পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো, আর কোনো নড়াচড়া করছে না। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, দৌড়ে কবরস্থানের দিকে ছুটে গেলাম। দূর থেকেই দেখতে পাচ্ছি এখনো হুমায়রা ঠায় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা গাছের ডাল ভেঙে আমার সামনে পড়লো। আমি দাঁড়িয়ে গেলাম। পিছন থেকে কেউ আমার জামা টান দিয়ে রাস্তার এক সাইডে নিয়ে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম উর্বা দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে যতবার দেখি ততবারই ঠাস করে প্রেমে পড়ে যায় নতুন ভাবে। উর্বার চেহারা থেকে আলো ছড়াচ্ছে মনে হচ্ছে। জিন না হলে তাবিজ করে হলেও বিয়ে করতাম ওকে। তখনই মনে পড়ল উর্বাকে মৃত অবস্থায় দেখেছিলাম তখন। আমি কিছু বলতে যাব তার আগেই উর্বা বলল, নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলে কেন দৌড়ে? তুমি যাকে তোমার বোন ভাবছিলে সে তোমার বোন ছিল না। আর কতবার আমি তোমাকে বাঁচাবো? আমি তখন কবরস্থানের দিকে তাকিয়ে দেখলাম সত্যি এখানে কেউ নেই। তার মানে আমি আবার ফাঁসতে যাচ্ছিলাম। কিন্তু আমার বোন হুমায়রা কোথায় তাহলে? উর্বা বলল, হুমায়রাকে তারা নিয়ে গিয়েছে। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তারা হুমায়রাকে বাঁচিয়ে রাখবে, তারপর তাকে বলি দেওয়া হবে। আমি অনেক ভয় পেয়ে গেলাম। কি বললেন আপনি? বলি দেওয়া হবে মানে কি? হুমায়রা এখন কোথায় আছে বলেন আমাকে, আর কারাই বা ওকে নিয়ে গিয়েছে? উর্বা বলল, তুমি জামা কাপড় বদলে আসো, আমাদের এক জায়গা যেতে হবে। সব প্রশ্নের উত্তর পাবে তুমি, তবে এখন কথা বলার সময় নেই। যা বলছি তাড়াতাড়ি করো। আমি আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো বাসায় চলে গেলাম। কেন যেন উর্বাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। মনে হয় না সে খারাপ, তাহলে তো আমাকে বাঁচাতো না। আম্মু বলল, কিরে কি হয়েছে? হুমায়রা কোথায়? তাকে কি পেলি? আমি বললাম, তাকে আনতে যাচ্ছি আম্মু, চিন্তা করো না, আমার বোনকে না নিয়ে আমি ফিরে আসবো না। আম্মু কিছু দোয়া পড়ে আমার মাথায় ফু দিল আর বলল, তোর বাবার কৃতকর্মের ফল যেন তোদের ভোগ করতে না হয়। এখন তোর বোন, পরবর্তীতে তুই, তারা কাউকেই ছাড়বে না। আমি জানতাম আম্মু কিছু লুকাচ্ছে আমাদের কাছ থেকে। আম্মু জানে কি হচ্ছে, কিন্তু আমাদেরকে বলছে না। আমি জিজ্ঞেস করলাম, কি বললে তুমি? বাবার কৃতকর্মের ফল মানে? বাবা কি করেছিল? আম্মু বলল, তুই যেখানে যাচ্ছিস এখন সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি সেখানে গেলেই। এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি যা রিজবি, তোর বোনকে নিয়ে আয়। সবাই শুধু আমাকে অবাক করেই যাচ্ছে, এই কেমন রহস্য? আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে জামা বদলে বেরিয়ে পড়লাম। জানি না আমার গন্তব্য কোথায়, কে অপেক্ষা করছে আমার জন্য। উদ্দেশ্য শুধু একটাই, বোনকে নিয়ে ফিরে আসবো। ও এখনো সেখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই একটা হাসি দিয়ে বলল, মেয়ে মানুষের তৈরি হতেও তো এত সময় লাগে না, তুমি এত দেরি করলে কেন? আমি বললাম, আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে আসলাম। আম্মু বলেছে ছোট বোনকে না নিয়ে ফিরে না আসতে। উর্বা বলল, ভালো মতো দোয়া নিয়ে এসেছো তো? হতে পারে এটাই তার সাথে তোমার শেষ দেখা, আর ফিরে আসতে নাও পারো। ফিরে আসার গ্যারান্টি তো মানুষ কখনোই দিতে পারে না। আমি অনেক ভয় পেয়ে গেলাম এবং বললাম, আমাকে ভয় দেখাবে না, আমি ফিরে আসবো বোনকে নিয়ে। এটা আমার আত্মবিশ্বাস নিজের প্রতি। উর্বা বলল, কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স অনেক সময় মৃত্যুর কারণ হয়। তাই সাবধানে কদম ফেলতে হবে, বুঝেছো? আর তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, আমি তোমার থেকে 2-1 বছরের ছোটই হব। আমি বললাম, আচ্ছা সেটা না হয় বলবো, কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? আর আমাকে একটা কথা ক্লিয়ার করো, কেন আমাদের সাথে এসব হচ্ছে? তারা যেই হোক, আমাদের কাছে কি চাই? উর্বা তখন বলল, তোমার বাবার ভুল মন্ত্রের কারণে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। তারা এখন সেটা সমাধান করার চেষ্টা করছে। উর্বার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। বাবার ভুল মন্ত্র মানে? কিসের মন্ত্রের কথা বলছো তুমি? বুঝিয়ে বলো। উর্বা বলল, থেমে গেলে তো চলবে না রিজবি, হাঁটতে হাঁটতে কথা বলো। সামনে আরো অনেক রহস্যের মুখোমুখি হতে হবে। প্রতিবার যদি এভাবে থেমে যাও তাহলে সত্যি তোমার আর ঘরে ফেরা হবে না। আমি কোনো কথা না বলে উর্বার সাথে হাঁটতে লাগলাম। উর্বা বলা শুরু করলো, তুমি তখনও এই পৃথিবীর মুখ দেখোনি। তোমার বাবা ছিল স্কুলের সামান্য একজন দপ্তরি, আর ওই স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন মিতু নামের একজন ম্যাডাম। তোমার বাবা ওই বাংলা শিক্ষিকা মিতুকে অনেক পছন্দ করতেন মনে মনে, কিন্তু কখনো বলার সাহস পেত না। কিভাবেই বা বলবে সেই সামান্য একজন দপ্তরি আর উনি ছিলেন শিক্ষিকা? এভাবে অনেকদিন মনে গোপন করে রেখেছিল ওই পছন্দের কথাটা তোমার বাবা। ইশারা ইঙ্গিতে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। ওদিকে মিতু ম্যাডামের বাড়ি থেকে তার বিয়ের কথাবার্তা চলছিল। এটা শুনে তোমার বাবা আর স্থির থাকতে পারেনি। তাই একদিন ম্যাডামকে ফাঁকা মাঠে পেয়ে সে সুযোগ বুঝে ভয়ে ভয়ে তার পছন্দের কথাটা বলে দিল ম্যাডামকে। পরে যা হবার তাই হলো।
ম্যাডাম তোমার বাবার গালে ঠাস করে চর বসিয়ে দিলেন আর বললেন, তোর সাহস হয় কি করে একজন সামান্য দপ্তরি হয়ে আমাকে এসবের প্রস্তাব দেওয়ার? আজকেই প্রিন্সিপালের কাছে নালিশ করে তোর চাকরি খাওয়ার ব্যবস্থা করছি আমি। তোমার বাবা ম্যাডামের কাছে কান্না শুরু করে দিলেন এবং বললেন, দয়া করে এটা করবেন না ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়েছে, আর কখনো এসব ভাববো না আমি। প্রিন্সিপালের কাছে নালিশ করবেন না প্লিজ ম্যাডাম। কিন্তু ম্যাডামের রাগ আর অহংকার মিলে সেদিন তোমার বাবার কাকুতি মিনতিগুলো কানে যায়নি তার। সে সত্যি সত্যি প্রিন্সিপালের কাছে বিচার দিল এই বিষয়ে এবং সেদিনই তার চাকরি চলে গেল। তোমার বাবাও সেদিন ওয়াদা করলো ওই ম্যাডামকে সে নিজের করেই ছাড়বে, তাকে যদি শয়তানের উপাসনাও করতে হয় এর জন্য সে সেটাও করবে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। তোমার বাবা এক মাজারে গিয়ে একজন ফকিরের সাথে দেখা পেল। সেই ফকির তোমার বাবাকে আশা দিল নতুন করে, মৃত্যু ম্যাডামকে নিজের করে পাওয়ার একটা উপায় আছে, তাকে জাদু করতে হবে, এমন জাদু করতে হবে যে সে তার জন্য পাগল হয়ে যাবে। তোমার বাবা রাজি হয়ে গেল সেটা করার জন্য। এর জন্য দরকার ছিল ম্যাডামের একটা কাপড়ের টুকরো আর তার কিছু চুল। ম্যাডামের বাসার কাজের লোককে টাকা খাইয়ে তোমার বাবা সেটা জোগাড় করে ফেললো এবং সেই ফকিরের কাছে নিয়ে গেল। জাদু করার কার্যক্রম শুরু হয়ে গেল। 2 জন ভয়ঙ্কর জিন দ্বারা ওই জাদু করার কথা ছিল। ফকির তোমার বাবাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল এবং বারবার বলে দিয়েছিল ভুল মন্ত্র হলে ওই ম্যাডামের কিছু হবে না, বরং তোমার বাবার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই মন্ত্র উচ্চারণ করার সময় খুব খেয়াল রাখতে হবে। ফকির বলল, আমি যখনই কাপড়ের টুকরো এবং চুলগুলো আগুনে দিব ঠিক তখনই ওই মন্ত্রটা পড়তে হবে তোমাকে। তিনি বারবার তোমার বাবাকে সাবধান করলেন। তোমার বাবা খুব আত্মবিশ্বাসের সাথে বলছিলেন সে পারবে এসব করতে, কোনো ভুল হবে না। তারপর যখন সেই মুহূর্ত আসলো, ফকির কাপড়ের টুকরো আর চুল আগুনে দিল, তখন তোমার বাবা তাড়াহুড়ো আর ওভার কনফিডেন্সের কারণে ভুল মন্ত্র পড়ে ফেললেন। ফকিরের সতর্কতা সত্ত্বেও মন্ত্র যখন ভুল হয়ে গেল, তখন ফকির ভয়ার্ত চেহারা নিয়ে বলল, এটা তুমি কি করলে? এখন এর মাসুল কিভাবে দিবে? এই পর্যন্ত বলে উর্বা থামলো। আমি বললাম, তারপর কি হলো উর্বা? বাবার ভুল মন্ত্রের কারণে তাদের কি এমন ক্ষতি হয়েছিল? উর্বা মুখে আঙুল দিয়ে বলল, চুপ করো, কোনো শব্দ করো না, বাকিটা পরে জানতে পারবে। এখন আশেপাশে তাকিয়ে দেখো আমরা কোথায় আছি। আশেপাশে চোখ বুলাতেই দেখলাম আমরা এখন সেই খ্রিস্টান কবরস্থান যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। এখানে কেউ আমার পা চেপে ধরেছিল। আমি উর্বার দিকে তাকিয়ে বললাম, এটা কোন জায়গা উর্বা? আমাদের এলাকায় তো এমন কোনো কবরস্থান নেই, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? উর্বা বলল, এটা তোমাদের এলাকায়, তবে লোকচক্ষুর আড়ালে সাধারণ মানুষ এ সম্পর্কে কিছুই জানে না আর দেখেও না কোনোদিন। এই বলে উর্বা একটা কবরের পাথরের উপর বসে বলল, আমাদের অপেক্ষা করতে হবে এখানে কিছুক্ষণ, কেউ একজন আসবে, তাকে অনুসরণ করে তোমার বোনের কাছে পৌঁছাতে হবে। আমি গিয়ে উর্বার পাশে বসলাম দূরত্ব বজায় রেখে। এরকম একটা ভয়ানক কবরস্থানে একজন জিন মেয়ের সাথে বসে আছি, সে নাকি মানুষের মাংসও খায়। ভয় তো লাগছে না, তবুও গা ছমছম করছে। একটা পোকামাকড়ের ডাকও ভেসে আসছে না আশপাশ থেকে। জায়গাটা এতটা নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দটাও কানে লাগছে খুব। উর্বা নীরবতা ভেঙে বলল, আচ্ছা রিজভি, তুমি কখনো প্রেম করেছো যার জন্য তুমি সব রকমের ঝুঁকি নিতে পারবে, যেমনটা তোমার বাবা করেছে? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম উর্বার এমন কথা শুনে। নিজেকে সামলে নিয়ে বললাম, না উর্বা, এখনো তেমন ভাবে কারোর প্রেমে পড়িনি, তবে একটা মেয়ের সাথে প্রেম করতাম কলেজে থাকতে। 3 মাস ছিল সম্পর্ক, তারপর আমি নিজেই ছেড়ে দিয়েছি। উর্বা বলল, তাই নাকি? মাত্র 3 মাসের সম্পর্ককে প্রেম বলে না, ওটা ছিল একটা আকর্ষণ একজন আরেকজনের প্রতি। তা ছেড়ে দিলে কেন তাকে? সেও কি আমার মতো পেতনি ছিল নাকি? আমি হাসি দিয়ে বললাম, আরে না, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম একদিন বিকেলে ওদের বাড়ির পিছনে বাগানে, কিন্তু এক এলাকার সিসিটিভি আন্টি সেটা দেখে ফেলে। তারপর আরো মানুষকে ডেকে আনে, সবাই আমাকে আটকে রাখে, কিন্তু ওই প্রেমিক নামের কালসাপটা সেদিন আমাকে চিনতে অস্বীকার করে। আমি নাকি তাকে বাগানে একা পেয়ে খারাপ কিছু করার চেষ্টা করেছি। সেই সিসিটিভি আন্টিও তার সাথে কথায় তাল মিলাই। তারপর ওর বাবা এলাকার কয়েকটা ছেলেকে অনুমতি দেয় আমাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিতে। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে আসলো, আমি তখন অসহায়, কি করব জানি না। হঠাৎ বাংলা মুভির একটা ডায়লগ মনে পড়ে গেল। আমি বললাম, যদি মায়ের পেটের দুধ খেয়ে থাকিস তাহলে আমাকে টাচ করে দেখা। উর্বা বলল, তারপর কি হলো? আমি বললাম, কি আর হবে, তারা সবাই মায়ের দুধ খেয়েছিল। আমাকে এমন এমন জায়গায় মেরেছে যে কাউকেই দেখাতে পারিনি। সেদিন থেকে ওয়াদা করেছি মেয়ে মানুষকে বিশ্বাস করব না আর কখনো।
উর্বা হাসতে হাসতে বলল, মেয়ে মানুষ না পাগল, বলো যে ভুল মানুষকে বিশ্বাস করবে না আর কখনো, হোক সে মেয়ে অথবা ছেলে। আমি আর কিছু বললাম না, শুধু উর্বার হাসির দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হাসিতে যেন মুক্তা ঝরে পড়ছে, এমন হাসি দেখে 2-3 জনম পার করে দেওয়া যাবে আরামসে। হঠাৎ উর্বা হাসি থামিয়ে বলল, ওই যে সে আসছে, যার জন্য আমরা অপেক্ষা করছি। আমি তাকিয়ে দেখলাম আমাদের থেকে অনেকটা দূরে একটা সাদা আলো দেখা যাচ্ছে। আলোটা আস্তে আস্তে এদিকেই আসছে। উর্বা আমাকে লুকাতে বলল, সে উর্বাকে দেখবে না, কিন্তু আমাকে দেখে ফেলবে। আমি একটা পাথরের পিছনে চলে গেলাম। হালকা চোখ বের করে দেখলাম সেই আলোটা যতই এগিয়ে আসছে ততই একটা অবয়বের আকার ধারণ করছে। যখন স্পষ্ট হলো তখন বুঝলাম সেটা কোনো আলো না, সাদা জুব্বা পরা একজন লম্বা দেহের মানুষ। কিন্তু সে তো মানুষ না, সেটা বুঝে গেলাম। সে আমাকে দেখতে পেল না। আমাদের ক্রস করে একটু দূরে গিয়ে একটা বড় কবরস্থানের সামনে থামলো। ওই কবরটা অদ্ভুত রকমের বড়, বাকি কবরগুলো তো নর্মাল আছে। কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। উর্বা বলল, চলো, পেয়ে গেছি, এটা কোনো কবর না, এটাই তাদের দস্তর। এই বলে উর্বা সেই কবরের দিকে এগিয়ে গেল। আমিও উর্বার পিছন পিছন গেলাম। কবরের সামনে গিয়ে উর্বা মনে মনে কি যেন পড়লো এবং সাথে সাথে কবরটা উন্মুক্ত হয়ে গেল উপর থেকে। তাকিয়ে দেখলাম নিচের দিকে একটা সিঁড়ি গিয়েছে। আমি বললাম, তুমি এটা খোলার মন্ত্র কিভাবে জানো? এটা যেহেতু ওই শয়তানদের আড্ডাখানা, তাহলে তুমি তাদের মন্ত্র কিভাবে জানো? কে তুমি উর্বা? উর্বা এবার খুব রাগান্বিত হয়ে কর্কশ গলায় বলল, আমি যেই হই না কেন, আমাকে বিশ্বাস করা ছাড়া এখন তোমার কোনো রাস্তা নেই। তাই আমাকে প্রশ্ন না করে চুপচাপ অনুসরণ করো। এতে করে তুমিও বাঁচতে পারবে, তোমার বোনকেও বাঁচাতে পারবে। আমি বললাম, এভাবে রূপ বদল করো না, তোমাকে হাসি মুখেই ভালো লাগে। আচ্ছা, আর জিজ্ঞেস করবো না কিছু। তবুও আমার মনে কেমন যেন একটা সন্দেহ জাগলো উর্বাকে নিয়ে। কিন্তু এটা সত্যি, এখন তাকে অনুসরণ করা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। উর্বা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আমিও আস্তে আস্তে তার পিছন পিছন নামতে লাগলাম। কেমন একটা পচা গন্ধ আসছে ভিতর থেকে। খেয়াল করে দেখলাম ভিতরে চারিদিকে আগুনের মশাল জ্বালানো দেয়ালের সাথে, আর দেয়ালগুলো দিয়ে কালো রং দিয়ে খ্রিস্টানদের ক্রস অঙ্কন করা। যতই ভিতরে যাচ্ছি ততই গন্ধটা তীব্র হচ্ছে। আমি নাক চেপে ধরে এগোতে লাগলাম। উর্বা একটা জায়গায় গিয়ে থামলো। আমি বললাম, এটা কিসের গন্ধ? তুমি কি গন্ধ পাও না? উর্বা বলল, না, আমার গন্ধ লাগে না। এগুলো তোমার জন্য গন্ধ হলেও আমার জন্য খুব সুন্দর আর সুস্বাদু ঘ্রাণ। হয়তো তারা কোনো মৃত মানুষের দেহ পেয়েছে, সেটাই খাচ্ছে কোথাও বসে, তাই ঘ্রাণ ছুটেছে। এটা শুনে আমার কেমন যেন বমি বমি আসতে লাগলো। মনে হচ্ছে যেন আমার পেটের ভেতর থেকে সবকিছু উল্টে পাল্টে বের হয়ে আসবে। আমি মুখে হাত দিয়ে ওয়াক করে উঠলাম। উর্বা বলল, কি হলো রিজবি, মা হতে যাচ্ছ নাকি? বমি বমি ভাবছে। এটা বলে হেসে দিল উর্বা। আমি কিছু বললাম না, শুধু উর্বার দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, এই হাসির পিছনে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। উর্বার সাথে যেতে যেতে একটা কালো রঙের দরজার সামনে এসে থামলাম। উর্বা দরজায় টোকা দিতেই সাথে সাথে দরজা খুলে গেল। সে সেখানে প্রবেশ করলো। আমি একটু অস্বস্তি বোধ করলাম প্রথমে, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই, তাই আমিও প্রবেশ করলাম সেখানে। সেই ঘরটাতে সম্পূর্ণ লাল একটা আলো জ্বলানো। ঘরের 4 কোণে 4 জন কালো পোশাকে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের হাতে একটা করে ক্রস। উর্বা বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। হঠাৎ ঘরের ভেতরে কেউ প্রবেশ করলো। পিছনে তাকাতেই দেখি কালো কাপড় দিয়ে মুখ ঢাকা একটা মেয়ে, আর তার পাশে বিশাল দেহের একজন দাঁড়িয়ে আছে। সে মেয়েটার মুখ থেকে কালো কাপড়টা টান দিয়ে সরিয়ে দিল। এই তো আমার বোন হুমায়রা। এক পলকে সামনে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওকে হিপনোটাইজ করে রাখা হয়েছে, কোনো খেয়াল নেই ওর। আমি হুমায়রা বলে ডাক দিয়ে ওর কাছে যেতে চাইলে পিছনে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা 2 জন লোক এসে আমাকে খপ করে ধরে ফেললো। আমি উর্বার দিকে তাকালাম, দেখলাম তার মুখ থেকে এক শয়তানি হাসি। উর্বা হাসতে হাসতে আমাকে পাশ কাটিয়ে গিয়ে সেই বিশাল আকৃতির লোকটার কাছে গিয়ে হুমায়রার কাঁধে হাত রেখে দাঁড়ালো। আমি বললাম, উর্বা, তুমি তাহলে ওদের সাথে? তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। বিশাল আকৃতির লোকটা হেসে বলল, উর্বা, তাহলে তুমি আমার দ্বিতীয় শিকারকেও আমার কাছে নিয়ে আসলে? আমি বললাম, উর্বা, তোমাকে বিশ্বাস করা আমার সবচেয়ে বড় ভুল। তুমি আমার বিশ্বাস নিয়ে নোংরা খেলা খেলেছ, এর শাস্তি তোমাকে পেতে হবে। উর্বা বলল, কি করব বলো রিজবি, দিন শেষে আমি একজন জিন, শেষ পর্যন্ত জিনদের সঙ্গ দিব, এইটাই তো স্বাভাবিক, তাই না?
আমার দায়িত্ব ছিল তোমাকে এখানে নিয়ে আসা, যেমন ভাবে হুমায়রাকে নিয়ে এসেছি। এখন আমার দায়িত্ব শেষ, আমি যেতে পারি, তাই না প্রধান? বিশাল আকৃতির লোকটা বলল, না না উর্বা, তুমি এত কষ্ট করলে ওদের শেষ পরিণতি দেখে যাও। ওদের বাবা আমাদের যে ক্ষতি করেছিল সেটা সমাধান আজকে হবে। আমি বললাম, কি করেছিল আমার বাবা? আর বাবার অপরাধের শাস্তি সন্তানকে দিবেন, এটা কেমন নীতি আপনার? সেই বিশাল আকৃতির লোকটি তখন বলল, শাস্তি বললে ভুল হবে ছোকরা, তাহলে শোন সেদিন কি হয়েছিল। আমাকে আর আমার ভাইয়ের সাহায্যে সেদিন জাদু করার কথা ছিল। আমি ফকিরকে বলেছিলাম মন্ত্র ভুল হলে এর মাসুল কিন্তু অনেক বড় হবে। ফকির আত্মবিশ্বাসের সাথে বলেছিল সে মন্ত্র ভুল করবে না, সে ওই ম্যাডামকে মন থেকে চায়, তাই মন্ত্র ভুল হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যা হবার তাই হলো, তোর বাবা মন্ত্র ভুল করে ফেললো। এর মাসুল স্বরূপ আমার ভাই সেদিন মারা যায়। ভুল মন্ত্রের প্রভাবে আমার ভাইকে হারিয়ে আমি পাগল হয়ে যাই প্রায়। সেই ফকির সেদিন তার আত্মবিশ্বাসের শাস্তি পেয়েছে, আমি নিজে তাকে টুকরো টুকরো করে ফেলেছি। তোর বাবাকে মারতে যাব, তখন আমার একজন অনুসারী বলল, তাকে মারবেন না প্রধান, তাকে ব্যবহার করে আপনার ভাইকে আবার জীবিত করে তুলতে পারেন, এমনটা আমি শুনেছি এক পণ্ডিত জিনের কাছে। ভাইকে বাঁচানোর নতুন এক আশা জাগলো আমার মনে, তবে সেটা সহজ না। তোর বাবার রক্তের দুইজন মানুষের আত্মা লাগবে আমার ভাইকে বাঁচানোর জন্য। আত্মাগুলো হতে হবে পরিপক্ত, মানে 18 বছরের উপরে। তবে জানলাম তোর বাবার আর কোনো ভাই বোন নেই, তাই আমার ভাইকে বাঁচাতে হলে অপেক্ষা করতে হবে তোর বাবার সন্তান সন্ততি হওয়া পর্যন্ত। আমি সেটাও মেনে নিলাম। তাই সেদিন তোর বাবাকে ছেড়ে দিয়েছি। সে জানতো না কেন তাকে ছেড়ে দিয়েছি, সে জানতো না আমার পরিকল্পনা কি। তাই এসব করার পর সে তার বাপ দাদার ভিটা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করে এবং সেখানেই বিয়ে করে। আর তারপর তোদের জন্ম হয়। সে ভেবেছিল তার পাপের শাস্তি সে পাবে না, আমরা তার পিছু ছাড়িনি, শুধু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু সে তার পাপের শাস্তি ভোগ করার আগেই হঠাৎ মারা যায়। কিন্তু ততদিনে আমার কাজ হয়ে গিয়েছে, তোদের দুই ভাই বোনকে রেখে গিয়েছে আমার জন্য। আমি তোদেরকে দিয়ে আমার ভাইকে আবার জীবিত করে তুলব। আমি সব শুনে যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার বাবা এতটা নিচ্ছিল, তার অপরাধের শাস্তি আজকে আমাদের পেতে হবে। কখনো ভাবিনি বাবা এসব কাজ করতে পারে। ততক্ষণে হুমায়রা হুশে এসেছে, আমাকে দেখেই কান্না করে দিল আর বলল, ভাইয়া আমাকে বাঁচাও ওদের হাত থেকে, ওরা আমার সামনে মানুষের দেহ ছিঁড়ে খায়, আমাকে নাকি এভাবেই খেয়ে ফেলবে ওরা। আমি বোনকে সাহস দেওয়ার জন্য বললাম, একদম ভয় পাবি না, আমি চলে এসেছি তো, তোকে নিয়ে এখান থেকে চলে যাব, কেউ আমাদের কিছু করতে পারবে না, আমার উপর বিশ্বাস রাখ। প্রধান ঠাট্টায় হাসি দিয়ে বলল, কেন শুধু শুধু বোনকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস ছোকরা? এখান থেকে তোদের হাড় গুড় ছাড়া কিছুই বের হবে না, কি তাই না উর্বা? উর্বা কেমন যেন অন্যমনস্ক ছিল এতক্ষণ। প্রধানের কথা শুনে চমকে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রধান, এদের আত্মা সঞ্চালন শেষ হলে মৃতদেহের তাজা মাংস খেয়ে হাড়গুলো নিয়ে সর্দারকে উপহার দিলে অনেক খুশি হবে। আমি অনেক রাগান্বিত হয়ে বললাম, একবার এখান থেকে নিজেকে মুক্ত করি আমি, সবার আগে তোমাকে মারবো উর্বা আমি, মনে রাখো তুমি, তোমার হাড্ডি মাংস আমি সিদ্ধ করে খাবো। প্রধান বলল, অনেক হয়েছে, এই দুই ভাই বোনকে লোহার খাঁচায় বন্দি করে রাখো, তারপর আমার আদেশের অপেক্ষা করো। আমি যখন বলবো তাদেরকে আমার সামনে নিয়ে আসতে, তখনই নিয়ে আসবে তাদের। এখন আমার ধ্যানে বসার সময়, কেউ বিরক্ত করবে না আমাকে। 4 জন মিলে আমাকে আর হুমায়রাকে নিয়ে একটা লোহার খাঁচায় বন্দি করে দিল। তারা প্রচন্ড শক্তিশালী, আমি জোরাজোরি করেও তাদের থেকে 1 ইঞ্চিও ছাড়াতে পারলাম না নিজেকে। হুমায়রা আমার হাত শক্ত করে ধরে আছে, বুঝলাম খুব ভয় পেয়ে আছে। আমি ওর মাথায় হাত রেখে বললাম, কিচ্ছু হবে না, আমরা এখান থেকে বেরিয়ে যাব, ভয় পাওয়া যাবে না, মন শান্ত করে শুধু অপেক্ষা করো একটু। হুমায়রা অনেক ভয় পেয়ে বলল, ভাইয়া এখানে কেউ মানুষ না, সবগুলো মানুষ খেকো পিশাচ, মৃত মানুষের দেহ তারা খাবলে খাবলে খেয়ে নেয়। আর তুমি বলছো ভয় পাবো না? আমি নিজের চোখে দেখেছি তাদের হিংস্রতা। তুমি এত শান্ত কিভাবে আছো এখনো? তোমার মনে কি চলছে ভাইয়া? আমি একটু হাসলাম, শুধু কিছু বললাম না। তখনই লোহার খাঁচার সামনে থাকা 2 জন পাহারাদার দৌড়ে চলে গেল। মনে হচ্ছে যেন তাদের উপর কেউ আক্রমণ করেছে। তাদের চিৎকারের শব্দ কানে আসতে লাগলো। হুমায়রা বলল, কি হচ্ছে ভাইয়া, তাদের কে মারছে? আমি বললাম, একটু অপেক্ষা করো বোন, বলেছিলাম না আমরা এখান থেকে বের হয়ে যাব, এখনই সময়। হঠাৎ উর্বা এসে হাজির হলো খাঁচার সামনে। আমি উর্বার দিকে তাকিয়ে বললাম, অবশেষে তুমি আসলে উর্বা। আমি তখন চলে গেলাম আগের ঘটনায়। যখন আমি আর উর্বা কবরস্থানে বসে কথা বলছিলাম, তখন উর্বা আমাকে বলল,
রিজভী, তুমি শুনলে অবাক হবে, কিন্তু জেনে রাখা ভালো, আমিও এই খেলার অংশ একটা। তোমাদেরকে যারা মারতে চাই আমাকে তারাই পাঠিয়েছে তোমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসতে। হুমায়রাকেও আমি নিয়ে এসেছিলাম, এখন তোমাকে নিয়ে এসেছি। সবকিছু আমাদের প্রধানের আদেশ অনুসারে হচ্ছে, আমি তাদেরই একজন। আমি তখন উর্বার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। তাহলে যারা আমাকে মারতে চায় আমি তাদের একজনকে বিশ্বাস করে এখানে চলে এসেছি? চলে আসিনি, বরং সে আমাকে নিয়ে এসেছে পরিকল্পনা অনুযায়ী। এখন আমি কি করব? হুমায়রাকে ছাড়া তো এখান থেকে পালিয়ে যেতেও পারবো না। আমি তখন উর্বার দিকে অসহায় দৃষ্টি মেলে তাকালাম। উর্বা বলল, তবে চিন্তা করো না রিজভী, আমি এখন তোমাদের সাথে আছি। আমি তোমাদের এখান থেকে বাঁচিয়ে বের করে দিব। তবে আমি যেমনটা বলি তেমনটা করতে হবে। তোমাকে যে আমি এসব কথা বলে দিয়েছি সেটা গোপন থাকবে আপাতত। তুমি ঠিক স্বাভাবিকভাবেই আমার সাথে এখানে প্রবেশ করবে এবং প্রধানের কাছে ধরা দিবে। তাহলেই সে হুমায়রাকে আর তোমাকে এক জায়গায় বন্দী করবে। যখন ধরা পড়বে তখন এমন অভিনয় করবে যে সত্যি আমি তোমাকে ধোঁকা দিয়েছি এবং আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবে, যাতে তারা সন্দেহ না করে। উর্বা, আমার এখনো তোমাকে বিশ্বাস হচ্ছে না। এটাও যদি তোমার খেলার একটা অংশ হয় তখন কি হবে? আর তুমি হঠাৎ করেই বা তোমার প্রধানের হুকুম অমান্য করে আমাকে সাহায্য করতে কেন চাচ্ছ? আমি তোমাকে একদম বিশ্বাস করি না। উর্বা বলল, পাগল হয়েও না রিজভী, হুমায়রাকে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় জানা থাকলে বলো আমাকে। অন্য কোনো উপায় নেই। আমি যদি এখন তোমাকে সাহায্য করতে না চাইতাম তাহলে এগুলো কেন বলে দিলাম তোমাকে? আমি যা বলবো তা শুনবে, তাহলেই হুমায়রাকে বাঁচাতে পারবে তুমি। আমি বললাম, ঠিক আছে, এখন তোমাকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো অপশনে নেই, তাই তোমাকে বিশ্বাস করলাম। কিন্তু যদি এটাও তোমাদের পরিকল্পনা হয় তাহলে আমি ভেবে নিব মায়া মানুষ মানেই বেঈমান, হোক সে মানুষ বা জিন। উর্বা বলল, সেটা দেখে নিও। এখন যা বলি মন দিয়ে শোনো। আমরা যেদিক দিয়ে যাব সেই পথটা ভালোভাবে মনে রাখো, কারণ ওই পথ দিয়েই পালাতে হবে তোমাদের। বাকিটা আমি সামলে নিব। ফিরে এলাম বর্তমানে। হুমায়রা বলল, আচ্ছা, এই পরিকল্পনা চলছিল তোমাদের মনে, এই জন্য এত শান্ত ছিলে তুমি? উর্বা খাঁচার তালা ভেঙে ফেললো হাত দিয়ে। আমি আর হুমায়রা বেরিয়ে আসলাম। উর্বা বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ঠিক যেই পথে এসেছিলে সেই পথ দিয়ে চলে যাও। আমি বললাম, উর্বা, আমি জানি না কেন তুমি আমাদের সাহায্য করছো, তবে আমাকে ক্ষমা করো তোমাকে তখন অবিশ্বাস করার জন্য। প্রধান যদি জানতে পারে তুমি আমাদের পালাতে সাহায্য করেছো তাহলে সে তোমাকে মেরে ফেলবে। তুমি নিজের খেয়াল রেখো এবং বেঁচে ফিরে এসো, আবার দেখা হবে। উর্বা বলল, আমি আমার বাঁচার উপায় খুঁজে নিব। এখন তাড়াতাড়ি যাও তোমরা। প্রধানের ধ্যান ভেঙে গেলে তোমরা আর পালাতে পারবে না এখান থেকে। হঠাৎ করেই কয়েকজন কালো কাপড় পরা লোক এদিকেই এগিয়ে আসতে লাগলো চিৎকার করে। উর্বা বলল, যাও তোমরা, এদেরকে আমি দেখছি। আমি হুমায়রার হাত ধরে দৌড় দিলাম সেখান থেকে। উর্বা তাদের সাথে লড়াই শুরু করলো। পিছনে তাকিয়ে দেখলাম তাদের একজনকে ছুঁড়ে ফেলে দিচ্ছে উর্বা, লাল চক্ষু ধারণ করে। দেখে বুঝাই যায় না এত সুন্দরী একটা মেয়ে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমি আর হুমায়রা সেই পথ ধরে দৌড়ে চলে যাচ্ছি। হঠাৎ সামনে থেকে একজন বাতাসের মতো এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। হুমায়রা ছিটকে অন্যদিকে গিয়ে পড়ল। আমি উঠে তাড়াতাড়ি হুমায়রার কাছে গেলাম। হুমায়রা বলল, ভাইয়া পিছনে দেখো। পিছনে তাকিয়ে দেখি কালো কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রতিহত করার জন্য কমফু স্টাইলে হাত উঁচু করলাম। সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি তার পেট বরাবর কয়েকটা ঘুষি দিলাম, তাতে তার কিছুই হলো না। এরপর সে আমাকে মারার জন্য হাত উঁচু করলো। ঠিক তখনই উর্বা এসে তাকে ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম, তুমি না আসলেও হতো, ওকে তো আমি দেখে নিতাম, ও তো আমার কমফু দেখেনি কখনো। উর্বা বলল, হয়েছে হয়েছে আমার কমফু পান্ডা, আমি না আসলে এখনই তোমার পিছন দিয়ে কমফু বের করে দিত সে। এখন যাও। আমি হুমায়রাকে নিয়ে আবার দৌড় দিলাম। অবশেষে আমরা সেখান থেকে বের হলাম। দেখলাম ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। আমরা দুজন প্রাণপণে দৌড়ে সেই কবরস্থান থেকে অনেকটা দূরে চলে আসলাম। এরপর থেমে একটা গাছের গোড়ায় বসে দম নিলাম প্রাণ ভরে। কিছুক্ষণ অপেক্ষা করলাম উর্বার জন্য। মেয়েটা আমাদের জন্য নিজেকে বিপদে ফেলেছে। প্রধান যদি জানতে পারে তাহলে সে উর্বাকে ছাড়বে না। আমি এভাবে উর্বাকে বিপদে রেখে একা ছেড়ে যেতে পারি না। আমি হুমায়রাকে বললাম, বোন, তুই এখান থেকে সোজা বাসায় যাবি, আম্মুকে গিয়ে সব বিস্তারিত বলবি। আমি উর্বাকে নিয়ে আসছি। হুমায়রা বলল, না ভাইয়া, আমি তোমাকে একা ছাড়বো না এভাবে। উর্বা ফিরে আসবে দেখো, তুমি যেও না সেখানে, একটু অপেক্ষা করো। আমি বললাম, না হুমায়রা, আমি অপেক্ষা করতে পারবো না। উর্বা নিশ্চয় বিপদে পড়েছে। তোকে যা বলছি তাই কর, বাসায় ফিরে যা, আমার জন্য চিন্তা করিস না।
তখনই চোখ পড়ল দূরে কবরস্থানের ভেতর থেকে কয়েকজন কালো পোশাক পরা লোক দ্রুত গতিতে এদিকে ছুটে আসছে। আমি বললাম, হুমায়রা পালা তাড়াতাড়ি। বলতে দেরি, তারা আমাদের নিকট আসতে দেরি না, এসেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এমন সময় উর্বা বাতাসের বেগে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। লক্ষ্য করলাম উর্বা অনেকটা আহত, সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তবুও তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, যতটা পারি উর্বাকে সাহায্য করলাম। এক পর্যায়ে তারা না পেরে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি উর্বার দিকে তাকাতে সে একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি দৌড়ে গেলাম উর্বার কাছে। উর্বার হাত ধরে দেখলাম প্রচন্ড ঠান্ডা আর সুন্দর মুখটা সিমেন্টের দেয়ালের মতো ফাটল ধরেছে। অসহায় এক চাহনিতে আমাকে কিছু বলতে চাচ্ছে। আমি বললাম, উর্বা কি হয়েছে তোমার? এমন হচ্ছে কেন তোমার শরীর? কি হয়েছে উর্বা, আমাকে বলো প্লিজ। এভাবে চলে যেও না, তোমার কিছু হতে দিব না আমি। হুমায়রা বলল, ভাইয়া সে কিছু বলার চেষ্টা করছে, তুমি ক্লান্ত না হয়ে শোনার চেষ্টা করো সে কি বলছে। আমি দেখলাম উর্বার ঠোঁট হালকা নড়ছে। আমি ওর মুখের কাছে কান নিলাম, কিন্তু সে কি বলছে সেটা বুঝতে পারছি না। আমি আরো কাছে নিলাম কান। এবার শুধু বুঝলাম অস্পষ্ট একটা নাম। উর্বা মাইকেল নামটা উচ্চারণ করেছে। আমি জিজ্ঞেস করলাম, উর্বা কে এই মাইকেল? আমাকে কি করতে হবে বলো? তার কাছে তোমাকে নিয়ে যেতে হবে নাকি? উর্বা বলো। কিন্তু উর্বা আর কোনো রেসপন্স করলো না, ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো। আমি চিৎকার করে বললাম, উর্বা এভাবে চলে যেও না। হুমায়রা বলল, ভাইয়া আমাদের কলেজের এক প্রোগ্রামে মাইকেল নামের একজন খ্রিস্টান ফাদার প্রধান অতিথি হিসেবে এসেছিল গত বছর। সে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন। আমরা প্রোগ্রাম শেষে তার সাথে দেখা করেছি এবং তিনি বলেছেন কখনো কারো সাহায্য দরকার হলে যেন তাকে জানাই। আমার কেন জানি মনে হচ্ছে উর্বা সেই মাইকেলের কথাই বলেছে। আমি বললাম, হতে পারে বোন, তুই কি সেই মাইকেলের ঠিকানা জানিস? তাড়াতাড়ি চল, উর্বাকে নিয়ে সেখানে যেতে হবে। হুমায়রা একটু ভেবে বলল, তার বাসার ঠিকানা তো জানি না, তবে তিনি যে চার্চের ফাদার সেটা আমি চিনি, হয়তো সেখানে গেলেই তাকে পাবো। আমি উর্বাকে কাঁধে উঠিয়ে বললাম, চল হুমায়রা, এখনই আমাদের সেখানে যেতে হবে। হুমায়রা পথ চিনিয়ে নিয়ে গেল সেই চার্চে। আমি উর্বার নিথর দেহটা কাঁধ থেকে নিচে নামিয়ে চার্চের বাইরে একটা খুঁটির সাথে হেলান দিয়ে রেখে দিলাম। হুমায়রা দৌড়ে গেল চার্চের ভিতরে। একটু পর হুমায়রা ফিরে আসলো একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তির সাথে। ইনি নিশ্চয়ই ফাদার মাইকেল। আমি বললাম, ফাদার আপনাকে আগেই বলে দিই, এই মেয়েটা মানুষ না, সে একজন জিন। সে গুরুতরভাবে আহত হয়েছে কিছু জিনদের সাথে লড়াই করতে গিয়ে। চোখ বন্ধ করার আগে সে আপনার নাম নিয়েছে, তাই তাকে এখানে নিয়ে এসেছি। প্লিজ ফাদার, তাকে বাঁচান। ফাদার কিছু না বলে উর্বার কাছে গিয়ে বসে ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো উর্বার দিকে এবং কি যেন চিন্তা করলো। তারপর উঠে বলল, উর্বাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো, ওর নিঃশ্বাস কমে আসছে। আমি বললাম, ফাদার আমি তো আপনাকে তার নাম বলিনি, তাহলে আপনি কিভাবে জানলেন তার নাম উর্বা? ফাদার এবার কিছু চিন্তা করে বলল, আমি উর্বাকে অনেক আগে থেকেই চিনি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে ভিতরে আসো আমার সাথে, সময় নেই আমাদের হাতে। আমি আর কিছু না বলে উর্বাকে উঠিয়ে ফাদারের সাথে গেলাম। চার্চে থেকে একটু দূরে ছোট্ট একটা ঘরে উর্বাকে নিয়ে খাটে শুইয়ে দিলাম। ফাদার একটা বক্স বের করে সেখান থেকে কিছু লাল রঙের পাতা নিলেন। হুমায়রাকে বলল বাইরে থেকে এক মুঠো পরিষ্কার মাটি নিয়ে আসতে। আমাকে বলল একটা পাত্র নিয়ে সেই পাত্রে পানি ঢালো। আমি তার কথা মতো একটা পাত্রে পানি নিলাম এবং তার সামনে নিয়ে রাখলাম। সে লাল রঙের পাতাগুলো ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে নিলেন এবং সেগুলো সেই পাত্রে ঢেলে দিলেন। এর মাঝে হুমায়রাও মাটি নিয়ে চলে আসলো। মাটিটাও সেই পাত্রে দিয়ে একটা কাঠির সাহায্যে সেগুলো মিশিয়ে দিলেন। কিছুক্ষণের মাঝেই সেগুলো সম্পূর্ণ রক্ত লাল পানির মতো পরিণত হলো। ফাদার হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, এই পানিটা উর্বার সম্পূর্ণ শরীরে মেখে দিতে হবে, শরীরের কোনো অংশ যেন বাদ না পড়ে। তারপর আবার কাপড় দিয়ে ওর শরীর ঢেকে দিও। আমরা বাইরে গিয়ে অপেক্ষা করছি, সুন্দরভাবে কাজটা করবে তুমি। এটা করার খানিক বাদেই উর্বার জ্ঞান ফিরবে, তখন আমাদের ডেকে দিও। এই বলে আমি আর ফাদার ঘর থেকে বের হয়ে একটু দূরে গাছের নিচে গিয়ে বসলাম। ফাদার আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল, উর্বার এই অবস্থা কিভাবে হলো? উর্বা তো অনেক শক্তিশালী, ওর এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ফাদারকে শুরু থেকে সবকিছু খুলে বললাম। ফাদার সব শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আচ্ছা তাহলে এই ঘটনা, তোমার বাবা যেই ভুল করে গিয়েছে তার জন্য তোমরা এইসবেরই যোগ্য। যদিও বাবার অপরাধের কারণে সন্তানদের শাস্তি দেওয়া বেমানান, তবে প্রধানের জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। প্রধান উর্বাকে ছাড়বে না, যে করেই হোক তোমাদের খুঁজে বের করে উর্বা সহ তোমাদের মেরে ফেলবেও। আমি বললাম,
তাহলে ফাদার, প্রধানের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই আমাদের? আমরা কি আমাদের বাবার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করব? ফাদার তখন বলল, উপায় আপাতত নেই, তবে খুঁজতে হবে। প্রধানকে তার প্রতিশোধ আর ভাইকে ফিরে পাওয়ার আশা থেকে অন্যদিকে মন ঘুরিয়ে দিতে হবে, তাহলে কিছু একটা হতে পারে। তবে তার আগে উর্বা সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। তখনই হুমায়রা তাড়াহুড়ো করে এসে বলল, উর্বার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে কেমন যেন করছে, আমি তাকে ধরে রাখতে পারছি না। ফাদার এবং আমি দৌড়ে গেলাম সেই কক্ষে। উর্বা জবাই করা মুরগির মতো ছটফট করছে। এটা দেখে ফাদার বলল, ওর হাত পা তোমরা শক্ত করে ধরে রাখো। ফাদারের কথা মতো আমি উর্বার হাত ধরলাম, আর হুমায়রা পা ধরে রাখলো, কিন্তু কিছুতেই যেন উর্বাকে ধরে রাখতে পারছে না। ফাদার তার গলায় ঝুলানো ক্রসটা হাতে নিয়ে কিছু একটা পরে তাড়াতাড়ি করে সেটা উর্বার কপালে চেপে ধরলো। এরপর আস্তে আস্তে উর্বা শান্ত হয়ে গেল। উর্বা চোখ খুললো আর খুব আস্তে আস্তে বলল, আমাকে বাঁচানোর জন্য বৃথা চেষ্টা করো না তোমরা, প্রধান আমাকে মারবেই। এই বলে আবার চোখ বন্ধ করে ফেললো। দেখে বোঝা যাচ্ছে উর্বা অনেক দুর্বল। সব হয়েছে আমার জন্য। আমি যদি ওকে একা সেখানে ছেড়ে না আসতাম, আমাদের সাহায্য করতে গিয়ে আজকে উর্বার এই অবস্থা, নিজেকে কিভাবে ক্ষমা করব? ফাদার বলল, এতে নিজেকে দোষারোপ করো না পুত্র। উর্বা তোমাদের জন্য নিজের জীবন বাজি রেখেছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। জিনেরা কারণ ছাড়া কোনো কাজ করে না। এখন আমার কথা মন দিয়ে শোনো। আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আর দুইবার যদি উর্বা এমন ছটফট করে ওঠে, তাহলে সে মারা যাবে। এটা যে কোনো সময় হতে পারে। তাই উর্বাকে সম্পূর্ণ সুস্থ করতে হলে আমাদের একটা জিনিস প্রয়োজন। উর্বাকে যখন এখানে নিয়ে আসছিলে, তখন উর্বার গলায় থাকা একটা লকেট কোথাও পড়ে গিয়েছে। ওই লকেটটা আমাদের প্রয়োজন। আমি যতটুকু জানি তাহলে প্রধানের অনুসারীরাও এই মুহূর্তে সেই লকেটের খোঁজে বের হয়ে গিয়েছে। ওই লকেট যদি তাদের হাতে পড়ে যায়, তাহলে আর প্রধানের হাত থেকে উর্বাকে কেউ বাঁচাতে পারবে না। আমি বললাম, তাহলে আমি এখনই সেটার খোঁজে বের হব। আমার বোন হুমায়রাকে আপনার হেফাজতে রেখে গেলাম ফাদার, আর উর্বাকেও। আমি এই লকেট ছাড়া ফিরে আসবো না। যেভাবেই হোক আমি সেটা নিয়েই আসব। আমি গিয়ে উর্বার কপালে হাত রেখে বললাম, চিন্তা করো না উর্বা, আমি তোমাকে বাঁচাবই। আমাদের জন্য তুমি যা করার করেছো, এখন তোমার জন্য কিছু করার পালা। উর্বা আমার হাত ধরে হালকা করে চোখ খুলে বলল, তুমি নিজেকে বিপদে ফেলতে যাচ্ছ আমার জন্য। আমি তোমাকে নিষেধ করব না। আমি জানি শুনবে না তুমি, তবে একটা কথা, পারলে বেঁচে ফিরে এসো। আমি উর্বার মন ভালো করার জন্য বললাম, আমি ফিরে আসবো, আর তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমার রাতের খাবার বন্ধ। অনেক মোটা হয়ে গিয়েছো তুমি। তোমাকে কাঁধে করে এখানে নিয়ে আসতে আমার 12টা বেজে গিয়েছে, বুঝেছো? উর্বা হালকা হেসে আবার চোখ বন্ধ করে নিল। ফাদার বলল, আর দেরি করা ঠিক হবে না, চলো তোমাকে এগিয়ে দিই। হুমায়রাকে বললাম, উর্বার খেয়াল রাখিস বোন, আমি ফিরে আসা পর্যন্ত। আমি আর ফাদার সেখান থেকে বের হলাম। ফাদার আমাকে একটা ক্রস দিয়ে বলল, এটা সাথে রাখো পুত্র, প্রয়োজন হলে ব্যবহার করো। এরপর ফাদার চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। আমি বললাম, ফাদার আপনি বললে আমি এখন যেতে পারি? ফাদার চোখ খুলে বলল, লকেটটা কোনো এক রাস্তার পাশে একটা কাগজের নিচে পড়ে আছে। তার মানে উর্বাকে নিয়ে যেদিক দিয়ে এসেছিলে সেদিকেই কোথাও পাবে। তবে প্রধানের অনুসারীরা লকেটটার খুব কাছাকাছি আছে। তোমার এখন যাওয়া খুবই দরকার পুত্র। আমি বললাম, ঠিক আছে ফাদার, আমার জন্য দোয়া করবেন। আর যাওয়ার আগে একটা কথা জানতে চাই। আচ্ছা ফাদার, আপনি উর্বাকে কিভাবে চিনেন? উর্বা তো একজন জিন, সে আপনাকে কিভাবে দেখা দিয়েছিল? ফাদার একটু গম্ভীর গলায় বলল, এখন আপাতত এইসব কথা রাখো, পরে তোমাকে বলবো সব। তবে এখন শুধু এটা জেনে রাখো, উর্বা জন্মগতভাবে কোনো জিন না। সে মারা যাওয়ার আগ পর্যন্ত তোমার আর আমার মতো সে মানুষ ছিল। আমি বেরিয়ে পড়লাম লকেটের খোঁজে। উর্বাকে নিয়ে যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই খুঁজতে খুঁজতে যাচ্ছি, আর ভাবছি, উর্বা তাহলে কোনো জিন না, সে একটা আত্মা। কেন সে এসব জিনের সাথে কাজ করছে এতদিন? আর কেনই বা হঠাৎ করে তাদের বিরুদ্ধে চলে গেল আমার জন্য? আমাকে কি ও আগে থেকে চিনতো? ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? সবকিছুর জবাব তো উর্বাই দিতে পারবে আমাকে। হঠাৎ মনে হলো আমাকে কেউ অনুসরণ করছে। আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাড়াতাড়ি পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। হতে পারে আমার মনের ভুল। তাই কিছু না ভেবে আবার নিচের দিকে তাকিয়ে লকেট খুঁজতে খুঁজতে হাঁটতে লাগলাম। পথে যত কাগজ পড়ে থাকতে দেখেছি সবগুলো উঠিয়ে উঠিয়ে দেখছি। আমার খুব চিন্তা হতে লাগলো, প্রধানের অনুসারীরা আগে লকেটটা পেয়ে গেল নাকি? আবার হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে কেউ ফিসফিস করে যৌথ কথাবার্তা বলছে। এবার আমি তাকিয়ে দেখলাম একটু দূরে দুইজন দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে কি যেন আলাপ করছে। আমি বললাম, সমস্যা কি? আপনারা কারা? আমাকে অনুসরণ করছেন কেন?
তাদের মাঝে একজন বলল, তুমি যেটা খুঁজছো সেটা কখনো পাবে না, কারণ সেটা আমাদের কাছে। এরপর লোকটা জামার ভিতর থেকে একটা লকেট বের করে বলল, এই যে লকেট, এইটাই তো খুঁজছিলে তুমি, তাই না? এসো নিয়ে যাও আমাদের কাছ থেকে পারলে। আমি বুঝে গেলাম এরা প্রধানের অনুসারী, তার মানে তারা আমার আগেই লকেটটা পেয়ে গিয়েছে, কিন্তু এটা তো আমার লাগবেই। তাই দৌড়ে গেলাম তাদের দিকে। হঠাৎ তারা দুজন একজন আরেকজনের মাঝে প্রবেশ করে একজন মানুষে পরিণত হলো এবং তার আশেপাশে ধোঁয়ার মতো কিছু আত্মা এসে হাজির হলো। আমি লকেটের দিকে হাত বাড়াতে এসে আমার হাত ধরে উল্টে ফেলে দিল আমাকে। সে বলল, তুমি আমাদের সাথে পারবে না ছোকরা। ভেবেছিলাম প্রধানকে শুধু লকেটটাই উপহার দিব, কিন্তু তোমাকে দেখে উপহারের লোভটা আরেকটু বেড়ে গেল। এখন লকেটটার সাথে তোমাকেও নিয়ে যাব। আমি নিচে পড়ে থেকেই বললাম, হ্যাঁ জানি জানি, আমি তোদের সাথে পারবো না, কিন্তু তারা তো পারবে আপাতত। লোকটা বলল, তারা মানে কারা? এই বলে পিছনে তাকাতেই দেখলো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা তার চুল ধরে উঠিয়ে একটা আছাড় মারলো মাটিতে। মেয়েটা তার কান ধরে চিৎকার টান মেরে কান ছিঁড়ে নিয়ে ওই ধোঁয়ার মতো আত্মাদের দিকে ছুঁড়ে মারলো। এটা দেখে ওই আত্মাগুলো ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কান ছেঁড়ার যন্ত্রণা নিয়ে পড়ে থেকে প্রধানের অনুসারী কাতরাচ্ছে আর বলছে, তোমরা কারা? কাজটা ঠিক করলে না, প্রধান তোমাদের ছাড়বে না। ছেলেটা বলল, তোদের এই প্রধানের মতো হাজারটা জিনভূত আমার পকেটে রাখি, দেখ এই জন্যই আমি বেশি পকেটওয়ালা মোবাইল প্যান্ট পরি। মেয়েটা বলল, ফালতু কথা বলো না, এই জন্যই তো আমার হাতে মার খাও মাঝে মাঝে। আমাদের অনেক তাড়া আছে, মনে আছে আমরা কি জন্য এখানে এসেছি? এখন এসব কথা না বলে এই বদমাইশ জিন ছেলেটাকে কেন মারতে চাইছিল সেটা জানতে হবে। এই বলে মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি কে ভাই? সে তোমার পিছনে কেন পড়েছে? আমি মনে মনে ভাবছি, এই দুজন কারা আমি জানি না। তাদের শক্তি আর সাহস দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। আমি তাদের পুরোটা না বলে সংক্ষেপে বললাম, আমি একটা লকেটের খোঁজে আছি। লকেটটা যদি প্রধান নামের একজন জিনের হাতে পড়ে যায় তাহলে আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলবো। আর এই জিনটা সেই প্রধানের অনুসারী। সময় মতো আপনারা না আসলে হয়তো সে লকেটের সাথে আমাকেও নিয়ে যেত। ছেলেটা বলল, আচ্ছা এই ব্যাপার, তাহলে লকেটটা তো তার হাতেই আছে, নিয়ে নাও এবং যাও তোমার বন্ধুকে বাঁচাও। নিচে পড়ে থাকা জিন হেসে বলল, লকেট তো আমার কাছে নেই, আমাকে তো পাঠানো হয়েছিল এই ছোকরাকে বিভ্রান্ত করে পথ আটকানোর জন্য, তাই মিথ্যে লকেট দেখিয়ে ওকে বিভ্রান্ত করেছে এতক্ষণ। আমরাও সেই লকেট খুঁজে পাইনি এখনো, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মেয়েটা বলল, তাহলে আর তোকে বাঁচিয়ে রেখে কি লাভ? এটা বলার সাথে সাথে জিনটা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। আমি বললাম, এটা কি হলো আপু, সে এভাবে অদৃশ্য হয়ে গেল কেন? মেয়েটা বলল, সে ভয় পেয়েছে। মানুষ হোক বা জিন, মৃত্যুর ভয় সবারই আছে। যদি তাদের মনে একবার মৃত্যুর ভয় ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই তারা তোমার সাথে শক্তিতে কখনো পারবে না, কারণ ভয় হলো সবচেয়ে বড় দুর্বলতা। আমি বললাম, আচ্ছা আপনারা কারা? কোথা থেকে এসেছেন হঠাৎ করে আমাকে সাহায্য করার জন্য? ছেলেটা হেসে বলল, আমরা তোমাকে সাহায্য করার জন্য আসিনি, অন্য একটা কাজে এসেছি, তবে প্রতিমধ্যে তোমাকে বিপদে দেখে এগিয়ে এলাম। এখন আমাদের যেতে হবে, নিজের খেয়াল রেখো আর সাহসের সাথে সবকিছু মোকাবেলা করো। লকেটটা খুঁজে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাদের তাড়া না থাকলে পুরো পথেই তোমার সঙ্গী হতাম। এই বলে ছেলেটা আর মেয়েটা হাত ধরে চলে যেতে লাগলো। তাদের চেহারায় কেমন যেন চিন্তার ছাপ। হয়তো তারা আমার চেয়েও বড় কোনো বিপদে আছে। তাই আমিও আর কিছু বললাম না, শুধু ডাক দিয়ে বললাম, ভাইয়া অনেক ধন্যবাদ সময় মতো আসার জন্য, আপনাদের নামটা তো অন্তত বলে যান। মেয়েটা পিছন ফিরে হাসি দিয়ে বলল, আমি রিদিকা, আর এ আমার একমাত্র নিজস্ব গাধা রিফান। রিফান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু রিদিকা তার মুখ চেপে নিয়ে গেল। তারা চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, তারা মানুষ নাকি অন্য কিছু তা জানি না। শক্তি এবং সাহসের দিক থেকে তারা সাধারণ মানুষ থেকে অনেক এগিয়ে, তবে তাদের মাঝে সম্পর্কটা দা কুমড়ার হলেও তারা একে অপরকে খুব ভালোবাসে। আনমনে হেসে উঠলাম, গাধা, তাহলে আমিও উর্বার গাধা হব? ধুর, কি ভাবছি এসব, উর্বার তো জিন, না 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 আত্মা। ধুর, আত্মা জিন দুটো এক, ওর সাথে আমাকে কিভাবে হবে? নিজেই নিজেকে ধমক দিয়ে বললাম, ফালতু চিন্তা বাদ দিয়ে লকেট খোঁজ কর জলদি রিজভি। রিদিকা আর রিফান ভাইয়ের মতো সাহসী হতে হবে তোর, না হলে লকেট নিয়ে আর ফেরা হবে না। এবার আমি লেগে পড়লাম লকেট খোঁজার কাজে। আমি সেই পথ ধরে এগোতে লাগলাম। যতই সামনে যাচ্ছি ততই মনের ভিতরে অস্থিরতা কাজ করছে। হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করে শব্দ করছে। এটা কেন হচ্ছে জানি না। তাহলে কি আমি লকেটটার খুব কাছাকাছি?
আশেপাশে ভালোভাবে চোখ বুলাতে লাগলাম। তখনই খেয়াল করলাম রাস্তার অপর পাশে পড়ে থাকা একটা কাগজের নিচে চেনের সামান্য অংশ দেখা যাচ্ছে। সেটা রৌদ্রের আলোতে ঝলমল করছিল। আমি যেন মনে প্রশান্তির নিঃশ্বাস নিলাম। অবশেষে লকেটটা খুঁজে পেলাম। আমি রাস্তার এক পারে ছিলাম, লকেটটা ছিল অন্য পারে। তাড়াহুড়োতে রাস্তার দুই দিকে না তাকিয়ে আমি লকেটের দিকে দৌড়াতে লাগলাম। হঠাৎ সামনে থেকে একটা গাড়ি প্রচন্ড গতিতে ছুটে এলো। আমি সরতে পারলাম না। গাড়িটা সোজা এসে আমাকে আঘাত করলো। আমি উড়ে গিয়ে রাস্তার পাশে লকেটটা থেকে একটু দূরে পড়লাম। সবকিছু যেন চোরকের মতো ঘুরছে। স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। আশপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে সব। আমি লকেটটা থেকে একটু দূরে হাত বাড়িয়ে সেটা ধরার চেষ্টা করলাম। তখনই একজন লোক লকেটের পাশে এসে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না আমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে এই প্রধানের লোকেরা। তবে কিছুক্ষণ লকেটের সামনে দাঁড়িয়ে থেকে এরপর সেটা উঠিয়ে নিল এবং আমার দিকে তাকিয়ে একটা ঠাট্টার হাসি দিয়ে চলে যেতে লাগলো। এবার আমার আস্তে আস্তে সবকিছু ঠিক হতে লাগলো। আমি বুঝতে পারলাম সে লকেট নিয়ে চলে যাচ্ছে। এরপর এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গেলাম এবং তাকে ডাক দিয়ে বললাম, আমাকে না মেরেই চলে যাচ্ছিস? আসলেই কি তুই যেতে পারবি? সে ঘুরে তাকালো আমার দিকে। আমি তাকে সুযোগ না দিয়ে এক দৌড়ে গিয়ে মাথা দিয়ে তার পেটে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম দূরে। সে কিছুটা আহত হলো আর একটু ঘাবড়ে গেল বুঝতে পারলাম। সে উঠে আবার আমাকে আক্রমণ করতে এলে আমি পকেট থেকে ফাদারের দেওয়া সেই ক্রসটা বের করে তার কপালে লাগিয়ে দিলাম। সে এবার ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, আমি পুড়ে যাচ্ছি, আমি পুড়ে যাচ্ছি। আমি বললাম, লকেটটা আমাকে দিয়ে দে, তারপর চলে যায় এখান থেকে। সে বলল, লকেট ছাড়া প্রধানের সামনে গেলে সে আমাকে মেরে ফেলবে, আমি লকেট দিব না তোকে। আমি তখন বললাম, আর লকেট আমাকে না দিলে আমি তোকে মেরে ফেলবো এখন। এই বলে আবার ক্রসটা তার কপালে চেপে ধরলাম। সে চিৎকার করে বলছে, আমাকে মারিস না, আমি তোকে লকেট দিয়ে দিচ্ছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এই বলে সে আমার দিকে লকেটটা এগিয়ে দিল। আমিও সেটা নিতে যাব, তখন খেয়াল করলাম সেটা রৌদ্রের আলোতে ঝলমল করছে না। তার মানে সে আমাকে নকল লকেট ধরিয়ে দিচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, বাহ বাহ, প্রধানের অনুসারী, মৃত্যুর মুখে এসেও আমার সাথে চালাকি। ঠিক আছে, যেহেতু আসল লকেট দিবি না, তাহলে তোকে মেরে তোর লাশের থেকে লকেটটি নিয়ে নিব। এই বলে আরো জোরে চেপে ধরলাম ক্রস। এবার সে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে আসল লকেট বের করে দিল। আমি সেটা হাতে নিয়ে তার কপাল থেকে ক্রসটা উঠিয়ে নিলাম। সে বলল, প্রধান আমাকে মেরে ফেলবে, প্রধান আমাকে মেরে ফেলবে। এটা বলতে বলতে সে অদৃশ্য হয়ে গেল। রিদিকা আপু ঠিক বলেছিল, মৃত্যুর ভয় সবারই আছে, শুধু ভয়টা জাগিয়ে দিতে হবে, তাহলেই আমি ওদের মুখোমুখি হতে পারবো। লকেটটার দিকে একবার ভালোভাবে তাকালাম। কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই লকেট আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। চেনের সাথে একটা ছবি বসানো, পাটটাও লাগানো আছে। হয়তো সেখানে উর্বার কোনো আপনজনের ছবি থাকবে। পাটটা খুলে দেখতে যাব, হঠাৎ আমার ফোনে কল এলো। পকেট থেকে ফোন বের করে দেখলাম অচেনা নাম্বার। ফোন রিসিভ করতেই হুমায়রা বলল, ভাইয়া তুমি কোথায়? এটা ফাদারের ফোন থেকে কল করেছি তোমাকে। উর্বা দ্বিতীয়বারের মতো ছটফট করছে, তাড়াতাড়ি লকেট নিয়ে আসো, ফাদার বলেছে বেশি সময় নেই। আমি বললাম, চিন্তা করিস না বোন, আমি লকেট পেয়ে গিয়েছি, এখনই আসছি। এই বলে ফোন রেখে আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম চার্চের উদ্দেশ্যে। লকেট খুলে দেখার কথা ভুলেই গেলাম। চার্চে পৌঁছে দেখলাম ফাদার সেই কক্ষের বাইরে বসে আছে। আমাকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি ফাদারের হাতে লকেটটি দিয়ে বললাম, ফাদার ক্ষমা করবেন, প্রধানের অনুসারীদের জন্য একটু দেরি হয়ে গিয়েছে। উর্বা এখন কেমন আছে? ফাদার বলল, উর্বার অবস্থা ভালো না, দ্বিতীয়বারের মতো হয়ে গিয়েছে সেটা। এখন তাড়াতাড়ি তার চিকিৎসা করতে হবে লকেটের মাধ্যমে। তুমি কি লকেট খুলে দেখেছো? আমি বললাম, না ফাদার, খুলতে চেয়েছিলাম, কিন্তু হুমায়রার ফোন পেয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমি। ফাদার বলল, আমি চাই উর্বার চিকিৎসা করার আগে তুমি এটা একবার খুলে দেখো, কারণ চিকিৎসার পরে এটা নষ্ট হয়ে যাবে। আমি ফাদারের হাত থেকে লকেটটা নিয়ে আস্তে আস্তে পাটটা খুললাম। আমি যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছে গেলাম। এটা কিভাবে হতে পারে? লকেটের এক পাটে আমার ছোট্টবেলার ছবি, আর এক পাটে ছোটবেলার খেলার সাথী রাইসার ছবি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ফাদার, এই লকেটে আমার ছবি আর রাইসার ছবি কিভাবে আসলো? এটা কার লকেট? উর্বার কাছে এই লকেট কিভাবে আসলো? ফাদার বলল, এটা তো উর্বার লকেট, তোমার সব প্রশ্নের উত্তর উর্বাই দিতে পারবে। আমিও জানি, কিন্তু আমি চাই তুমি সবকিছু উর্বার মুখ থেকেই শোনো। এখন চলো, উর্বাকে বাঁচাই, দেরি করা ঠিক হবে না। এরপর ফাদার আর আমি সেই কক্ষে গেলাম। হুমায়রা উর্বার মাথার কাছে বসেছিল। আমাকে দেখে দৌড়ে এলো, ভাইয়া লকেটটা কি পেয়েছো? আমি বললাম, হ্যাঁ পেয়েছি, এখন ফাদার উর্বার চিকিৎসা করবে।
ফাদার আমাকে ডেকে বলল উর্বার কাছে এসে দাঁড়াতে। আমাকে বলল উর্বার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে রাখতে, না বলা পর্যন্ত যেন না ছাড়ি। আর হুমায়রাকে বলল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে রাখতে। আমরা তাই করলাম। উর্বা তখনও হুঁশে ফেরেনি। ফাদার লকেটটা উর্বার বুকের উপর রেখে মনে মনে কি যেন পড়তে শুরু করলো। হঠাৎ উর্বার আবার সেই ছটফট শুরু করলো। আমরা তার আঙ্গুল ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছে তাকে কেউ নিয়ে যেতে চাচ্ছে। ফাদার তার পড়ার গতি আরো বাড়িয়ে দিলেন। উর্বার শরীর থেকে সাদা রঙের আলো ছড়াতে লাগলো। ফাদার এটা দেখে অস্থির হয়ে গেল। ফাদার বলল উর্বার আত্মা তার শরীর ছেড়ে চলে যাচ্ছে। যাই হয়ে যাক, তোমরা ওর আঙ্গুল ছেড়ো না। আমি এখন লকেট উর্বার গলায় পরিয়ে দিব। এরপর ফাদার উর্বার বুকের উপর থেকে লকেট নিয়ে সেটাতে 3 বার চুমু দিয়ে উর্বার মাথায় হাত দিয়ে উঁচু করে গলায় লকেটটি পরিয়ে দিলেন। ধীরে ধীরে লকেটটা উর্বার গলা থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর উর্বা শান্ত হয়ে গেল। ফাদার বলল এবার তোমরা আঙ্গুল ছেড়ে দিতে পারো। আমরা আঙ্গুল ছেড়ে দিলাম। উর্বা নড়াচড়া করছে না। আমি বললাম ফাদার, উর্বা এখনো কোনো রেসপন্স করছে না কেন? সে কি ঠিক আছে? ফাদার কিছু বলল না, শুধু এক নজর উর্বার দিকে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম ফাদার, আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে? হঠাৎ উর্বা জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে চোখ মেলে তাকালো। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম উর্বাকে চোখ খুলতে দেখে। ফাদার এবার হেসে দিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস নিলেন আর বললেন, দ্বিতীয়বারের মতো আমি তোমাকে বাঁচালাম উর্বা। আমি বললাম, দ্বিতীয়বারের মতো মানে? এর আগেও এমন হয়েছিল নাকি? সেটা কিভাবে? ফাদার হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, চলো মেয়ে, আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। আমাদের কিছু কাজ করতে হবে। তোমার ভাই আর উর্বাকে একা ছেড়ে দিই। তাদের কিছু কথা আছে, অনেক প্রশ্নের উত্তর জানা এখনো বাকি। এই বলে ফাদার আর হুমায়রা বের হয়ে গেল। আমি গিয়ে উর্বার হাত ধরে বসলাম। খেয়াল করলাম উর্বার চেহারায় সেই দেয়ালের মতো ফাটলগুলো একদম মিশে গিয়েছে। আবার সেই আগের মতো মসৃণ আর স্নিগ্ধতা তার চেহারায় ফুটে উঠেছে। আমি বললাম, জানো উর্বা, তোমার জন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি তোমাকে বাঁচাতে পারবো না, কিন্তু অবশেষে আমি পেরেছি। উর্বা বলল, কেন এত ভয় পেয়েছিলে? তুমি আমাকে ভালো টালো বেসে ফেলেছো নাকি রিজবি? আমি আমতা আমতা করে বললাম, না না, তেমন কিছু না। তুমি আমাদের জন্য নিজের জীবন বিপদে ফেলেছো, আর আমি যদি তোমার জন্য এইটুকু করতে না পারতাম তাহলে নিজের কাছেই ছোট হয়ে যেতাম। হঠাৎ আমার লকেটে থাকা সেই ছবির কথা মনে হলো। আমি বললাম, উর্বা, ওই লকেট আমার ছবি আর ছোটবেলার খেলার সাথে রাইসার ছবি কিভাবে আসলো? ওই লকেটটা তুমি কোথায় পেলে? উর্বা কিছু বলল না। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে অন্য হাত দিয়ে আমার হাতে চেপে ধরলো। আমার চোখে সেই ছোটবেলার সবকিছুই ভাসতে লাগলো। রাইসার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমি দেখতে পেলাম। স্কুলে একসাথে যাওয়া, ছুটির পর একসাথে বাড়ি ফেরা, পুতুল খেলা, বিকেলবেলা মাঠে দৌড়াদৌড়ি করা, ওর জন্য শাপলা ফুল এনে দেওয়া, দোলনায় দোল খাওয়া, গাছের ডালে বসে দুষ্টামি করা। এরপর সেই মুহূর্ত যখন রাইসা চলে যাচ্ছিল, আমি ওদের গাড়ির পেছনে দৌড়ে ছুটে যাচ্ছি, সবকিছু ভেসে উঠলো আমার চোখে। আমি চিৎকার টান মেরে উর্বার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। উর্বা আমার দিকে এখনো অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, রাইসা? উর্বা বলল, হ্যাঁ, আমি তোমার সেই ছোট্টবেলার খেলার সাথী রাইসা, কিন্তু ভাগ্যের পরিহাসে আজকে আমি উর্বা। আমি বললাম, কি বলছো তুমি? এটা কিভাবে হলো? তুমি উর্বা হলে কিভাবে? আর তুমি মানুষ থেকে জিন হলে কিভাবে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। উর্বা বলতে শুরু করলো, আমার বাবার ঢাকায় ট্রান্সফার হওয়ার কারণে সেদিন চলে যেতে হয়েছিল, কিন্তু আমি তোমাকে কখনো ভুলে যাইনি। তোমার একটা ছবি ছিল আমার কাছে, একটা লকেট বানিয়ে আমাদের দুজনের ছবি সেখানে বসিয়ে সেটা গলায় পরে নিয়েছিলাম। 3 মাস কেটে গেল তোমাকে না দেখে। আমি অনেক কান্না করতাম, বাবার কাছে আবদার করতাম যেন কোনো এক ছুটির দিনে তোমার সাথে দেখা করতে নিয়ে যাই। অতঃপর বাবা আমার কান্না দেখে একদিন আমার আর আম্মুকে নিয়ে তোমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো ঢাকা থেকে। তোমার বাবা মায়ের সাথে আমাদের অনেক ভালো বন্ধুপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন তোমার বাবার ফোন বন্ধ ছিল, তাই তোমার বাবাকে জানাতে পারিনি আমার বাবা যে আমরা আসছি। আমার অনেক খুশি লাগছিল তোমার সাথে দেখা হবে ভেবে। বাসের জানালা দিয়ে তাকিয়ে বারবার বাইরে দেখছিলাম আর বাবাকে জিজ্ঞেস করছিলাম, আর কতক্ষণ লাগবে বাবা? বাবাও বিরক্ত না হয়ে বারবার উত্তর দিচ্ছিল, এই তো আর কিছুক্ষণ মামনি। আমরা যখন পৌঁছালাম তোমাদের বাড়িতে তালা ঝুলানো ছিল। বাবা পাশের বাসার এক লোককে তোমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলল, তোমার বাবা নাকি 1 মাস আগে মারা গিয়েছে স্ট্রোক করে, আর তোমার আম্মু তোমাদের নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। তারা কেউ জানে না তোমরা কোথায় গিয়েছো। আমি খুব কান্না করতে লাগলাম। আমার বাবা আম্মাও খুব কষ্ট পেল তোমার বাবার মৃত্যুর খবর শুনে।
আমার কান্না যেন থামছিল না। বাবা আমাকে অনেক বুঝিয়ে কান্না থামালো এবং কথা দিল তোমাদের খুঁজে বের করবে। তারপর আমরা আবার ঢাকায় রওনা হলাম সেদিন রাতের বাসেই। আসার সময় যতটা খুশি ছিলাম, যাওয়ার সময় তার চেয়ে বেশি হতাশ ছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজে আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করলো। বাবা মায়ের রক্তাক্ত শরীরটা আমার চোখের সামনে পড়েছিল। আমিও অনেক আহত হয়েছিলাম এবং আমিও চোখ বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম সেখানে। কিন্তু আমি সেখানে হেঁটে বেড়াচ্ছিলাম। আমি আমার নিজের মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলাম। আমার বাবা মাও সেখানে পড়েছিল। আমি গিয়ে তাদের ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু তাদের ছুঁতে পারছিলাম না। চারিদিকে লাশের ছড়াছড়ি আর রক্ত। আমি কান্না করতে লাগলাম। উদ্ধারকারীরা এসে মৃতদেহগুলো এক এক করে নিয়ে যাচ্ছিল। আমি তাদের কাছে গিয়ে চিৎকার করে বলছিলাম, আমি মরিনি, আমি এখানেই পড়ে আছি, আমাকে বাঁচান। কিন্তু আমার কথা কেউ শুনতে পাচ্ছিল না সেদিন। হঠাৎ খেয়াল করলাম সাদা পাঞ্জাবি পরা বুজুর্গ লোক এসে আমার শরীরটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, এসো আমার সাথে। তার মানে সে আমাকে দেখতে পাচ্ছে। আমি তার পিছন পিছন গেলাম। সে আমার শরীর নিয়ে পাশের এক চার্চে গেল। এটাই সেই চার্চ। এবং ফাদার মাইকেলের কাছে আমাকে নিয়ে গিয়ে বলল, এই বাচ্চাটা এখনো পুরোপুরি মারা যায়নি, তবে হাসপাতালে নিয়ে যেতে গেলে পথেই মারা যাবে। তাই আমি চাই আপনি ওর আত্মায় এই গলায় থাকা লকেটে বন্দী করে দিন, এবং যখন সে একজন আত্মা হিসেবে জেগে উঠবে তখন তাকে আমাদের আল হিলান জিনদের অন্তর্ভুক্ত করে দিবেন। আর এই কাজটা আপনি করতে পারবেন আমি জানি। না হলে আমি কি করতে পারি আর আমি কে সেটা অবশ্য জানেন। ফাদার মাইকেল প্রথমে রাজি না হলেও তার ভয়ে অবশেষে এটা করেছিল। আমার আধমরা আত্মা ওই লকেটে বন্দী করে দিয়ে আমাকে আল হিলান জিনদের অন্তর্ভুক্ত করে দেয় তার কথা মতো। আমি ধীরে ধীরে নিজেকে একটা জিন হিসেবে গড়ে তুলতে থাকি। তখন আর আমি রাইসা নাই। জিন জগতে আমার নাম রাখা হয় উর্বা। আর ফাদার মাইকেলের সাথে আমি মাঝে মাঝেই দেখা করতে আসতাম। তিনি আমাকে বলতেন এখান থেকে আর কখনো মুক্তি পাওয়া সম্ভব না। আমিও এখান থেকে মুক্তি পেতে চাইতাম না। অনেক ভালো ছিল এই জীবনটা। আত্মা থেকে জিন হওয়ায় সাধারণ জিনদের থেকে আমার শক্তি অনেক বেশি ছিল, তাই এটাকে আমি বেশ এনজয় করছিলাম। কিন্তু যখন আমাদের প্রধানের আদেশ আসলো একটা ছেলে আর মেয়েকে ধরে আনতে হবে, তখন প্রথমে তোমার বোন হুমায়রাকে নিয়ে আসি আমি। তখনও আমি তোমাকে দেখিনি। তারপর যখন তোমাকে আনতে গেলাম সেদিন প্রথম দিন বাসে তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখে খুব চেনা চেনা লাগছিল। তারপর আস্তে করে তোমার হাতে স্পর্শ করতেই আমার অতীতে সবকিছু মনে পড়তে লাগলো। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু এভাবে পেয়ে যাব ভাবতে পারিনি। তোমাকে পেয়ে গেলাম, কিন্তু প্রধান তো তোমাকে মারার জন্য নিয়ে যেতে বলেছে। সেটা কিভাবে করব আমি? তোমাকে পেয়েও দ্বিতীয়বারের মতো হারিয়ে ফেলবো, সেটা আমি হতে দিতে পারি না। তাই আমি সব নিয়ম ভেঙে আমাদের প্রধানের বিরুদ্ধে গিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আর প্রধান নিশ্চয় এখন আমার জায়গায় অন্য কোনো শক্তিশালী জিনকে দায়িত্ব দিয়েছে তোমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য, সাথে আমাকেও। উর্বা না থেমে সবগুলো কথা এক নিঃশ্বাসে বলে নিচের দিকে মাথা দিয়ে কাঁদতে লাগলো। আমি সব শুনে কি বলবো খুঁজে পাচ্ছি না। এত কিছু হয়ে গিয়েছে সেদিন। আমাকে খুঁজতে এসে ও তার পরিবার হারালো, নিজেকে হারিয়ে ফেললো অন্য এক জগতে। এখন সেই জগৎটাও তার বিরুদ্ধে, তাও আমার জন্য। নিজেকে খুব অপরাধী মনে হতে লাগলো। আমি অসহায় স্বরে বললাম, উর্বা আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য আজকে তোমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। এত কিছু হয়ে গিয়েছে অথচ আমি কিছুই জানি না। উর্বা মাথা উঠিয়ে বলল, না, এতে তোমার কোনো দোষ নেই রিজবি। ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। এখন আমার কথা মন দিয়ে শোনো। আমাদের নিজে থেকে গিয়ে প্রধানের মুখোমুখি হতে হবে, না হলে সে আমাদের ভালো থাকতে দিবে না, বাঁচতেও দিবে না। আমি বললাম, ঠিক বলেছ উর্বা, এখন এটা শেষ করার পালা। অনেক হয়েছে। প্রধানের মুখোমুখি হয়ে হয়তো মরবো, না হয় মারবো, তবুও এটা শেষ করতে হবে। উর্বা একটু অবাক হয়ে বলল, তুমি লকেটটা কিভাবে নিয়ে আসলে? তারা তোমাকে বাধা দেয়নি? কিভাবে তাদের সাথে লড়াই করলে তুমি? আমি তখন বললাম, লকেটটা নিয়ে আসা সহজ ছিল না। পদে পদে বাধা দিয়েছে তারা আমাকে, কিন্তু দুইজন মানুষ আমাকে সাহায্য করেছে, একটা ছেলে আর একটা মেয়ে। প্রথমত যখন প্রধানের অনুসারীরা আমাকে আক্রমণ করলো তখন আমি জানতাম না তাদের সাথে কিভাবে লড়াই করতে হবে। তখনই তারা আমাকে হঠাৎ কোথা থেকে যেন এসে সাহায্য করলো। আমি জানি না তারা মানুষ নাকি অন্য কিছু, তবে তারা অনেক শক্তিশালী ছিল, আর তারাই আমাকে সাহস দিয়েছিল ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য। উর্বা বলল, তারা দেখতে কেমন ছিল আর তাদের নাম জানতে চাওনি তুমি? আমি বললাম, হ্যাঁ, তাদের নাম ছিল রিফান আর রিদিকা। তারা অনেক চিন্তিত ছিল কোনো বিষয় নিয়ে। হয়তো তারা বড় কোনো বিপদে আছে, না হলে তাদের রিকোয়েস্ট করতাম এখানে আসার জন্য। উর্বা অবাক হয়ে বলল, রিদিকা আর রিফান এখানে কি করছে?
আমিও অবাক হয়ে উর্বাকে জিজ্ঞেস করলাম, উর্বা, তুমি কি চিনো তাদের? উর্বার মুখ হঠাৎ চিন্তায় ঢেকে গেল। মনে হচ্ছে উর্বা কিছু জানতে পেরেছে। কোনো কথা না বলে চোখ বন্ধ করে ফেলল উর্বা। উর্বার এমন আচরণ দেখে আমিও চিন্তায় পড়ে গেলাম। আমি বললাম, উর্বা, কি হয়েছে? রিদিকা আর রিফান এরা কারা? এদের নাম শুনতেই তুমি এমন করছো কেন? উর্বা ঠাস করে চোখ খুলে ফেলল। এবার আমি খেয়াল করলাম উর্বার চোখ সম্পূর্ণ কালো রং ধারণ করেছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। উর্বা, এটা কি হচ্ছে? উর্বা খুব ভয়ানক ভাবে বলল, খুব বড় বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে রিজবি। আমি অনেক ভয় পেয়ে গেলাম এবং বললাম, কিসের বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে? রিদিকা আর রিফানের নাম শুনে তুমি এমন করছো কেন? তারা কারা? উর্বা বলল, আমাদের আল হিলান জিনদের অন্যতম শক্তিশালী জিন ছিল তান্ত্রিক নামের একজন। তার দায়িত্ব ছিল সম্পূর্ণ আলাদা। সে এমন এক জগৎ বানাতে চেয়েছিল যেখানে সব শক্তিশালী আত্মা থাকবে, কিন্তু এই রিফান আর রেদিকা মিলে তার সেই উদ্দেশ্য সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর তান্ত্রিক জিনও তার উদ্দেশ্য থেকে সরে গিয়ে হুজুরের অনুগত্য স্বীকার করার সিদ্ধান্ত নেয়। এতে করে আমাদের প্রধানে অনেক রাগান্বিত হয়ে যায়। তাই সে তান্ত্রিক জিনকে বন্দী করে রাখে আজীবনের জন্য। হয়তো রিফান আর রিদিকা সেই তান্ত্রিকের খোঁজে এখানে এসেছে। কিন্তু কেন? তান্ত্রিককে তাদের কি দরকার? আমি বললাম, আচ্ছা, এই জন্যই তারা এত শক্তিশালী? তারা দুজন মিলে এত শক্তিশালী জিনকে পরাজিত করলো কিভাবে? এটাই তো আমার মাথায় আসছে না। তাহলে এখন আমরা কি করব? আমাদের লক্ষ্য কি হবে? উর্বা বলল, তারা দুজন ছিল না, তাদের সাথে আরো দুজন ছিল যারা এদের থেকেও ভয়ানক। তাদের নাম নেওয়াও আমাদের জন্য নিষেধ আছে। এখন আমাদের যা করতে হবে, আমরা এসবে আর জড়াবো না। আমাদের একটাই উদ্দেশ্য এখন, সেটা হলো প্রধানের কাছ থেকে নিজেদের বাঁচানো। প্রধান নিশ্চয় আমাদের অপেক্ষা করছে। আমাদের এখন যেতে হবে। তখনই হুমায়রা আর ফাদার ঘরে ঢুকলো তাড়াহুড়ো করে। ফাদার বলল, আকাশে কালো মেঘ জমেছে। প্রধান তার কাজ শুরু করে দিয়েছে। তার অনুসারীরা তোমাদের নিয়ে যাওয়ার আগে নিজে থেকেই তোমাদের এখনই যেতে হবে। উর্বা বলল, ফাদার, আমাদের কোনো উপায় বলে দিন। আমরা প্রধানের মোকাবেলা কিভাবে করব? কি করলে প্রধানকে এসব থেকে বিভ্রান্ত করতে পারবো? ফাদার বলল, এই ব্যাপারে তুমি যতটুকু জানো আমিও ততটুকু জানি, কারণ তুমি এত বছর ধরে প্রধানের সাথে ছিলে। তবুও আমি বলে দিই কি করতে হবে। প্রধান মূলত রিজবি আর হুমায়রার আত্মা দিয়ে তার ভাইকে ফিরিয়ে আনতে চাই। যদি তার ভাই না থাকে তাহলে সে কাকে ফিরিয়ে আনবে? তোমাদের মূল কাজ হবে বছরের পর বছর রেখে দেওয়া তার ভাইয়ের শরীর খুঁজে বের করে সেটা জ্বালিয়ে দেওয়া। তবে এটা স্থায়ী সমাধান হবে না। এই জগৎ থেকে স্থায়ীভাবে কেউ মুক্তি পায় না। তবে এটা করলে প্রধান অনেকটা ভেঙে পড়বে এবং বিভ্রান্ত হয়ে যাবে। অন্তত এই সময়ের জন্য তোমরা প্রধানের হাত থেকে বেঁচে যাবে। পরেরটা পরে দেখা যাবে। উর্বা বলল, ঠিক আছে ফাদার, আমরা তাহলে এখন যাচ্ছি। প্রধানকে অপেক্ষায় না রাখি। ফাদার আমাদের তিনজনকে 3টা স্বর্ণালী ক্রস দিলেন এবং ছোট্ট কৌটাতে একটা ওষুধ দিলেন, যাতে উর্বা আহত হলে তাকে সাথে সাথে সেটা খাইয়ে দিতে পারি। আর বললেন, খুব বড় বিপদ না হলে সেটা ব্যবহার না করতে। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা উর্বা ভালো করেই জানে। তোমরা দুজন উর্বাকে অনুসরণ করবে। আমরা ফাদারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখলাম সত্যিই আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। উর্বার চেহারায় চিন্তার ছাপ। এটা বড় কোনো বিপদ সংকেত। উর্বা বলল, আমি আলাদা হয়ে যাব তোমাদের থেকে। তোমরা গিয়ে প্রধানের অনুসারীদের বিভ্রান্ত করবে, ছড়িয়ে ছিটিয়ে দিবে। আমি গিয়ে প্রধানের ভাইয়ের শরীর খুঁজব। যেভাবে বলা হলো সেভাবেই কাজ শুরু হলো। আমরা তিনজন সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি। আমি বললাম, এখন কি করতে হবে? তোমরা দুজন আগেরবার যেখান দিয়ে প্রবেশ করেছিলে সেখান দিয়েই প্রবেশ করবে, আর আমি আলাদাভাবে অন্য রাস্তা দিয়ে প্রবেশ করব। ভিতরে গিয়ে আমরা একসাথে হব। মনে রাখবে, আমাদের উদ্দেশ্য প্রধানের মুখোমুখি হওয়া না। প্রধানের মুখোমুখি হলে আমরা কেউ বাঁচব না। আমরা শুধু তার ভাইয়ের শরীর খুঁজে সেটা জ্বালিয়ে দিব। তারপর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বের হয়ে যাব। আমি বললাম, ঠিক আছে উর্বা, তাহলে ভিতরে দেখা হচ্ছে। আর নিজের খেয়াল রেখো। উর্বা একটা হাসি দিয়ে দ্রুত গতিতে কবরস্থানের অন্য পাশে চলে গেল। তাকে আর দেখা গেল না। আমি হুমায়রাকে বললাম, তাহলে চল বোন, এটা শেষ করা যাক। এখন লড়াই করার সময়। হুমায়রা বলল, চলো ভাইয়া, হয় বেঁচে ফিরবো, না হয় এখানেই মারা যাব। এই বলে দুই ভাই বোন চললাম কবরস্থানের ভিতরে। সেই বড় কবরটা সামনে গিয়ে উর্বা শিখিয়ে দেয়া মন্ত্রটা বললাম। সাথে সাথে কবরটা দুই দিকে ফাঁকা হয়ে দরজা খুলে গেল। আমরা দুজন সেখান দিয়ে প্রবেশ করলাম। কেমন এক শুনশান নীরবতা ঘিরে রেখেছে চারিদিকে।
হঠাৎ পিছন থেকে রিজবি বলে চিকন কণ্ঠে কেউ ডাক দিল। আমরা দুজনেই পিছনে তাকালাম, সেখানে কেউ ছিল না। এরপর সামনে তাকাতেই দেখলাম আমার মুখের সামনে ভয়ঙ্কর চেহারা দুইজন। তাদের চেহারা থেকে মাংসগুলো খুলে পড়ছিল, চোখের জায়গাটা সম্পূর্ণ কালো। ঘাবড়ে গিয়ে আমরা দুইজনই পিছিয়ে গেলাম। তারা বাতাসের মতো আবার আমাদের সামনে এসে দুজনের গলা চেপে ধরলো। তাদের শরীর থেকে বিচ্ছিরি একটা গন্ধ বের হচ্ছে। আমার বমি চলে আসছিল। হুমায়রাকে বললাম, এদের শরীর একেবারে পচে গিয়েছে, হাত ধরে ছিঁড়ে ফেলা যাবে। তারপর আমরা দুজনে গলায় চেপে ধরা তাদের হাত খপ করে ধরে ফেললাম এবং চিৎকার দিয়ে জোরে টান মেরে ছিঁড়ে ফেললাম। আমরা একটু দূরে গিয়ে পড়লাম, কাশতে কাশতে শ্বাস নিতে লাগলাম। খেয়াল করলাম তাদের হাত পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। হুমায়রাকে বললাম, প্রস্তুত হয়ে নে, এখন আসল লড়াই শুরু হবে। এরপর গলা ফাটিয়ে জোরে চিৎকার করলাম যাতে প্রধানের সব অনুসারীরা আমাদের এখানে চলে আসে আর উর্বা ওইদিকে তার কাজটি করতে পারে কোনো বাধা ছাড়াই। চিৎকার করার সাথে সাথে প্রচন্ড গতিতে একদল সাদা আলোর ন্যায় ওই দুজনের সাথে এসে যোগ দিল। আমি বললাম, তোরা কি এই কয়জনই? ওইদিকে আর কেউ নেই? সবাইকে আসতে বল, এখানে আজকে লড়াই করার মুডে আছি। হুমায়রা বলল, ভাইয়া চাপাবাজিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এদের সাথেই আমরা পারবো কিনা জানি না, আবার আরো আসতে বলছো? তাদের মাঝে একজন বলল, প্রধান তোদের জীবিত চাই, তা না হলে তোদের দুজনকে এখানে মেরে তোদের হাড্ডি মাংস সব খেয়ে নিতাম। এই বলে তারা সবাই একসাথে আমাদের আক্রমণ করলো। আমরা ফাদারের দেয়া ক্রস বের করে হাতের মুঠোয় নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লাম। একটাকে মারি আর একটা পিছন থেকে আসে, তবে যাকে একবার ক্রসের হাত দিয়ে আঘাত করি সেই ধোয়ার মতো মিশে যাই। লড়াই করতে করতে আমরা দুজনই খুব ক্লান্ত, তারা অনেক কমে এসেছে। আমি হাত দেখিয়ে তাদের থামিয়ে বললাম, থাম থাম, একটু বিশ্রাম করে নিই, ক্লান্ত হয়ে গেছি। তোরা তো ক্লান্ত হবি না কখনো, একটু পরই মারি খা। তারা আমার কথায় কান না দিয়ে আরো ভয়ঙ্কর ভাবে আক্রমণ করতে এগিয়ে এলো। আমি বললাম, বিশ্রাম করতে দিলি না, তাহলে তোদের মেরেই বিশ্রাম নিব। আবার তাদের সাথে লড়াই শুরু করে দিলাম। একসময় তাদের সবাইকে ধোয়ার মতো মিশিয়ে দিলাম। এরপর দম নিতে নিতে বসে পড়লাম। আমরা দুজনই রক্তাক্ত, অনেকটা আহত। আমি বললাম, হুমায়রা ঠিক আছিস তো? হুমায়রা বলল, দেখে কি মনে হয়? সারা শরীরে তাদের নখের আঁচড় লেগে রক্তাক্ত হয়ে গিয়েছে, খুব যন্ত্রণা হচ্ছে। আমি বললাম, আর একটু সহ্য কর বোন, বেঁচে থাকতে হলে একটু কষ্ট মেনে নিতে হবে। আমাদের বাবার জন্য আজকে আমাদের এই অবস্থা। আম্মুকে গিয়ে বলবো পরের জন্মে বিয়ে করলে ভালো বাবা দেখে বিয়ে করল। এর মাঝেই পিছন থেকে হাততালি শব্দ ভেসে আসলো। পিছনে তাকিয়ে দেখলাম প্রধান হাততালি দিতে দিতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। উর্বা বলছিল প্রধানের মুখোমুখি না হতে, কিন্তু প্রধান নিজেই তো আমাদের মুখোমুখি হতে চলে এসেছে, এখন কি করব? উর্বাই বা কোথায়, এখনো আসছে না কেন? প্রধান ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। এরপর হুমায়রার গালে ক্ষত স্থানে হাত লাগিয়ে বলল, ইস কি করেছে তারা, ভালো করেছো তাদের মেরেছো, না হলে আমি তাদের মেরে ফেলতাম। এভাবে কেউ কাউকে আঘাত করে নাকি? কেন এসব করছো বলো? তোমাদের বাবার কৃতকর্মের শাস্তি তো তোমাদের ভোগ করতেই হবে, এটা মেনে নিচ্ছ না কেন? মেনে নিলেই তো সব ঝামেলা শেষ। আমি বললাম, আমাদের বাবার কর্মের ফল আমরা কেন ভোগ করব প্রধান? বাবাকে কবর থেকে তুলে এনে তার সাথে যা করার করেন। প্রধান তখন বলল, সেটা করা গেলে তো এতদিন অপেক্ষা করতাম না ছোকরা। ভেবেছিলাম তোদের সাথে উর্বাও আসবে, সে কি এখনো সুস্থ হয়নি? যাক, উর্বাকে পরে দেখব, সবারই সময় আসবে। এখন আমার এতদিনের সাধনা পূর্ণ হওয়ার সময় এসেছে। হঠাৎ পিছন থেকে অদৃশ্য শিকল এসে আমাদের দুজনকে আটকে ফেললো। মুখে লোহার পট্টি বেঁধে গেল। কোনো কথা বলতে পারছিলাম না, চিৎকারটাও করতে পারছিলাম না। আমি মনে মনে ভাবছি, উর্বা এখনো আসছে না কেন? আমরা দুজনে নিজেদের ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে লাগলাম। প্রধান বলল, জোরাজোরি করে কোনো লাভ নেই, আপোষে আমি যা চাই তা দিয়ে দে, না হলে কষ্ট বেশি হবে তোদের। এরপর প্রধান কাউকে নির্দেশ দিল তার ভাইকে নিয়ে আসতে, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না। প্রধান আবার বলল, কেউ কথা বলছে না কেন? আমি কি বলছি সেটা কি কেউ শুনতে পাচ্ছে না? তখনই উর্বা এসে হাজির হলো, সাথে একটা কুচকুচে কালো শরীর। উর্বাকে দেখে আমরা যেন প্রাণ ফিরে পেলাম। এটা দেখে প্রধান প্রচন্ড রেগে গিয়ে বলল, উর্বা, ভেবেছিলাম তুই আসিসনি। তুই আমার ভাইয়ের শরীর নিয়ে এখানে কেন? তাকে আমার কাছে দে বলছি। উর্বা বলল, এভাবে বললে তো দিব না প্রধান, আগে ওদেরকে ছেড়ে দিন। আমি সবসময় আপনার অনুগত্য করেছি, যা বলেছেন তাই শুনেছি, কিন্তু আজ আমি আপনার কাছে অনুরোধ করছি ওদের ছেড়ে দিন।
আপনার এই মৃত ভাইকে জীবিত করার জন্য 2টা তাজা প্রাণ নিয়ে নেবেন না দয়া করে। প্রধান আরো রাগান্বিত হয়ে গেল এবং বলল, উর্বা, তুই তোর বিশ্বাসঘাতকতার শাস্তি পাবি। এদেরকে তো আমি ছাড়বই না, বরং তোকে মেরে আমার ভাইয়ের শরীর নিয়ে নিব। এই বলে প্রধান উর্বার দিকে রেগে গড় গড় করতে করতে এগোতে লাগলো। উর্বা বলল, রিদিকা আর রিফান এখানে এসেছে, আর আপনি আসছেন আপনার ভাইকে নিয়ে? প্রধান থমকে দাঁড়িয়ে গেল এবং কিছুক্ষণ চিন্তা করে বলল, ওরা এখানে এসেছে সেটা আমি কাল রাতেই টের পেয়েছি। আমি জানি ওরা কি করছে এখানে, কিন্তু ওদের বিষয়টা পরে দেখব। আমি এখন আমাকে যা করতে হবে তাই করছি। উর্বা বলল, তাহলে আমিও প্রস্তুত। এই বলে উর্বা প্রধানকে আক্রমণ করলো, কিন্তু প্রধান উর্বাকে ধরে পাথরের মতো ছুঁড়ে মারলো। উর্বা এসে ঠিক আমাদের সামনে পড়ল। কুকরাতে কুকরাতে আবার উঠে দাঁড়িয়ে উর্বা তার কাছে থাকা ক্রসটা বের করে আমাদের বেঁধে রাখা শিকলে স্পর্শ করে দিল। সাথে সাথে শিকল অদৃশ্য হয়ে গেল আর মুখ থেকেও বাঁধন খুলে গেল। প্রধান আবার এসে উর্বাকে উঠিয়ে একটা আছাড় মারল। উর্বা খুব আঘাত পেল, উঠে দাঁড়াতে পারছে না। আমরা দুজন প্রধানের দিকে ছুটে গেলাম। প্রধান তার হাতের ইশারায় উড়িয়ে দিয়ে উর্বার কাছে ফেলল। প্রধানের সাথে লড়াই করা সম্ভব না। উর্বা বলল, আমাদের 3 জনের কাছে থাকা ক্রস একসাথে প্রধানের দিকে ছুঁড়ে মারতে হবে, এতে করে প্রধান একটু হলেও বিভ্রান্ত হবে। এই বলে তাড়াতাড়ি আমরা 3 জন ক্রস বের করে প্রধানের দিকে ছুঁড়ে মারলাম। প্রধান চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। উর্বা বলল, তার ভাইয়ের শরীর এখনই জ্বালিয়ে দিতে হবে। আমি বললাম, কিভাবে জ্বালাবো? আমার কাছে তো লাইটার নেই, আমি তো বিড়ি খাই না। উর্বা বলল, ধুর, আমাকে সাহায্য করো, আমি খুব আহত, উঠে দাঁড়াতে পারছি না। তার শরীর টানতে টানতে আমার সামনে নিয়ে আসো, প্রধান যেন কোনো সময় হুঁশে না আসতে পারে। আমি উর্বার কথা মতো একটু দূরে পড়ে থাকা কালো কুচকুচে শরীরটা টান দিয়ে উর্বার কাছে নিয়ে আসলাম। উর্বা বলল, তোমরা সরে যাও, শরীরে আগুন দেওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে দৌড়ে বের হয়ে যাবে। আমার জন্য চিন্তা করো না, আমি ফিরে আসব। এই বলে উর্বা হা করে তার মুখ থেকে আগুনের লাভা বের করে ওই শরীরে দিয়ে দিল। সাথে সাথে শরীরে আগুন জ্বলে গেল। প্রধান ক্রোধে এদিকে এগিয়ে আসতে চেয়েও পারল না। কোনো এক অদৃশ্য শক্তি প্রধানকে বাধা দিয়ে সেখান থেকে টেনে নিয়ে গেল। উর্বা চিৎকার করে আমাদের বলল, যাও তাড়াতাড়ি। আমরা দৌড় দিলাম সেখান থেকে। একে একে চারিদিকে সবকিছু ভেঙে পড়তে লাগলো, দমকা হাওয়া বইতে লাগলো, ধুলোবালিতে চারপাশে ভরে গেল। আমি হুমায়রাকে কোনো রকম সেখান থেকে বের করে বললাম, বোন, উর্বাকে এখানে একা ছেড়ে দিয়ে আমি যেতে পারবো না। উর্বা অসহায়, সে বের হতে পারবে না। তুই অপেক্ষা কর বাইরে, আমি উর্বাকে নিয়ে ফিরে আসব। হুমায়রা চিৎকার করে আমাকে ডাকছে, ভাইয়া যেও না, এখান থেকে ফিরে আসতে পারবে না। কিন্তু সেদিকে কান্না দিয়ে দৌড়ে উর্বার কাছে ছুটে গেলাম। চারিদিকে সব ধ্বংস হয়ে গেছে। আমি ডাকতে লাগলাম, উর্বা, উর্বা, তুমি কোথায়? এদিক ওদিক ছুটাছুটি করছি। তখনই চোখ গেল মাটির স্তূপের নিচে থেকে উর্বার হাত বের করে ইশারা করছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মাটিগুলো সরিয়ে উর্বাকে বের করলাম সেখান থেকে। উর্বা কুকরে কুকরে বলল, তুমি এখানে কি করছো রিজবি? তোমাকে না যেতে বলেছিলাম। আমি বললাম, আমি তোমাকে না নিয়ে কিভাবে যাব বলো? এই বলে উর্বাকে কোলে নিয়ে সেখান থেকে দ্রুত বের হলাম। সেটা সম্পূর্ণ একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। হুমায়রা আমাকে দেখে এগিয়ে এলো। আমরা দুজন মিলে উর্বাকে ধরে কবরস্থানের বাইরে নিয়ে গেলাম। তাড়াতাড়ি ফাদারের দেওয়া সেই ওষুধ উর্বাকে খাইয়ে দিলাম। ধীরে ধীরে উর্বা সুস্থ হয়ে উঠল। উর্বা বলল, তাহলে আপাতত আমরা প্রধানের কাছ থেকে মুক্ত, কিন্তু আবার কখন কিভাবে এটা শুরু হবে জানি না, তাই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। আমি বললাম, তুমি কি এখন চলে যাবে উর্বা? উর্বা বলল, তুমি কি চাও, আমি চলে যাই নাকি থেকে যাই? আমি বললাম, আমি তো চাই তুমি সারা জীবন আমার সাথে থেকে যাও। উর্বা বলল, ঠিক আছে, থেকে গেলাম, কিন্তু তুমি তো জানো আমি এখন একজন জিন, তাই তোমার সাথে আমার মিল কখনো সম্ভব না। আর তুমি যদি চাও আমি তোমার সাথে থাকি, তাহলে কখনো অন্য কাউকে আপন করতে পারবে না, আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। আমাদের সম্পর্ক এমন অস্পর্শনীয়ই থাকবে। আমি বললাম, ঠিক আছে, আমি এটাতে রাজি, তাই আমি তোমাকেই টাটকা পচা। উর্বা বলল, টাটকা পচা মানে? আমি বললাম, টাটকা মানে ভালো, আর পচা মানে বাসি। আমি তোমাকে ভালোবাসি। উর্বা আর হুমায়রা দুজনেই হেসে দিল। আমি হুমায়রাকে বললাম, এই তুই হাসছিস কেন? বড় ভাইয়ের ভুতুরে প্রেম দেখে লাভ নেই, তোকে একটা রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দিব নে। হুমায়রা বলল, ভাইয়া ফালতু কথা বলবা না, আমিও উর্বার মতো কোনো ছেলে জিন পাইলে তার সাথে সারা জীবন কাটিয়ে দিব, মানুষ আমার ভালো লাগে না। আমি বললাম, উর্বা মানে কি?
ভাবি বল ভাবি, নাম ধরে ডাকোস কেন? পূর্বা বলল, এই তোমরা ঝগড়া থামাও তো, এখন যাওয়া যাক। ফাদারের কাছে গিয়ে তার সাথে কথা বলতে হবে। তারপর আমরা হাসি খুশি ভাবে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই চার্চে পৌঁছে গেলাম। ফাদার আমাদের দেখে বলল, তাহলে তোমরা সবাই ভালোভাবে ফিরে এসেছো? উর্বা গল্পটি এখানে শেষ করা হলো কিছু অমীমাংসিত রহস্য নিয়ে। গালিবাবরারের পরবর্তী গল্প মিনহা, সেই গল্পে এসব রহস্যের জট খোলা হবে রিফান আর রিদিকাকে নিয়ে। উর্বা গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।